ছাড়াও, মায়োসেন্ট্রিক অ্যাসপেক্ট ছাড়াও আমাদের কিন্তু অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু ভাবনা থাকে। তার ডিজিজ, তার তার স্বতন্ত্রতার কথা ভাবতে হয়, তার ফ্যামিলি রিলেশনের কথা ভাবতে হয়, তার প্রাত্যিক লাইফে কি ধরনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন সেগুলো ভাবতে হয়। অনেক কিছু ভেবে তবেই বলতে পারবো যে কনস্টিটিউশনাল মেডিসিন দিয়ে আরোগ্য হয়। তাহলে কনস্টিটিউশনাল মেডিসিন আরোগ্য তখনই হবে যখন তার ফেভারেবল কিছু কন্ডিশন আমরা ক্রিয়েট করতে পারবো। নাহলে কিন্তু আমরা গায়ের জোরে কনস্টিটিউশনাল মেডিসিন বা পাওয়ার দিলেই সেরে যাবে, এগুলো ভুল ধারণা। মানে হোমিওপ্যাথি কিন্তু আমাদের করতে গেলে বহুমুখী চিন্তা ভাবনা আপনাদের করতে হবে, বহুমুখী চিন্তা ভাবনা, চারিদিকে সতর্ক নজর রাখতে হবে, তবেই আমরা আরোগ্য করতে পারবো, নাহলে আমরা আরোগ্য করতে পারবো না। সেই জন্যই হোমিওপ্যাথিতে শর্টকাট কোনো রাস্তা নেই। একজন হোমিওপ্যাথির চিকিৎসক মানেই হচ্ছে তিনি একজন দক্ষ অবজারভার হবেন, দক্ষ পর্যবেক্ষক হবে, যেটা কালকে বারবার বলেছেন আমাদের উম, তপন তপন বাড়ি স্যার, তপন স্যার বারবার বলেছেন। এই যে পর্যবেক্ষণের জায়গাটা যেটা, এইটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, আমাদের মনে রাখতে হবে। এই যে মায়াজম আবিষ্কার হয়েছে, সেখানেও হ্যানিম্যান 12 বছর অবজারভেশন করার পরে মায়াজম আবিষ্কার করেছে। মায়াজম কিন্তু ল্যাবরেটরিতে আবিষ্কার হয়নি। হুম, ল্যাবরেটরি মানে কেমিক্যাল ল্যাবরেটরিতে আবিষ্কার হয়নি, পর্যবেক্ষণ করে এবং 12 বছর ধরে বিভিন্ন রোগীর লক্ষণের গতি প্রকৃতি দেখে বারে বারে বিচার করে ওষুধ প্রয়োগ করে যখন তিনি নিশ্চিত হয়েছেন তখন তিনি প্রকাশ করেছেন। এবং সেটাও কিন্তু প্রকাশটা কিন্তু খুব ওয়াইডলি করেননি, মানে বড়ভাবে করেননি, ছোট্ট করে তার দুই একজন উম, ছাত্রকে বলেছে, সেই ছাত্রের নামটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না। মনে হয় দুজনকে মনে হয় বলেছিলেন খুব সম্ভবত। কেউ যদি জানা থাকে এটা একটু যোগ করতে পারেন। টাকার ব্যাপারটা হচ্ছে কি যে এটা তিনি করেছেন, তিনি জানতেন যে এইটা বললেই এখন মানে আগুনে কি বলবো, আগুনে ঘি পড়বে, আগুন জ্বলে উঠবে। তিনি প্রথম থেকেই জানতেন, এবং আজও তাই। আজও এই কথা বললে পরে অনেকেই লাফিয়ে ওঠে, অনেকেই লাফিয়ে ওঠে। তার ফলে ব্যাপার হচ্ছে যে আমাদের সমাজে কিন্তু এই গন্ডগোলটা আছে, এবং অনেক নামকরা প্র্যাকটিশনার্স আছে, অনেক স্টলওয়ার্ট আছেন যারা এই মাইজমকে টোটালি অস্বীকার করেছে, এরকম ঘটনা আছে। আবার কিছু স্টলওয়ার্ট আছে মাইজমকে স্বীকার করেছে। আর ব্যাপার হচ্ছে এই গন্ডগোলটা কিসের জন্য হয়েছে। আর ব্যাপার হচ্ছে যে সিমটম ধরে ওষুধ দেবো, রোগ সেরে যাবে, ঝামেলা মিটে যাবে। বাস্তবে তা তো হয় না। সিমটম ধরে ওষুধ দিলে বহু ক্ষেত্রে সাবপ্রেশন প্যালিয়েশন হয়ে যাচ্ছে, হোমিওপ্যাথিক ল ফলো করছে না। সেইটা যখন আমরা বুঝতে পারবো তখনই কিন্তু তাহলে আমরা চিন্তা করব যে মায়াজমের ব্যাপারটা আছে কি নেই। ফলে এই যে একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে। আপনারা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন, ধরুন কেউ ভালোবাসায় আঘাত পেয়েছে, ভালোবাসায় আঘাত পাওয়ার পর তার কিন্তু শরীরে কিছু গন্ডগোল দেখা দিচ্ছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, সে ভালোবাসায় আঘাত পেয়েছে, আঘাত পাওয়ার পর তাহলে কি হলো না, যত দিন যাবে সে আস্তে আস্তে সেটা ভুলে যাওয়ার কথা। কারণ ঘটনা তো ঘটে গিয়েছে, প্রচুর ঘটনাই তো সে ঘটে থাকে। আমাদের জীবনে তো প্রচুর ঘটনাই ঘটে থাকে, যে ঘটনাগুলো আমাদের ভালো লাগে না। এরকম ঘটনা প্রচুর ঘটে। ভালোবাসায় আঘাত যেটা পেলো সেটাও সে ঘটনা নিশ্চয়ই ভালো লাগার কথা না। তাই ভালো লাগে না, কিন্তু কিছু ব্যাপার আছে ভালো লাগে না, এমন জিনিস কিছু আছে মাথার মধ্যে গেঁথে বসে থাকে, কিছুতেই বেরোয় না। কিছুতে বেরোয় না, তাহলে কন্টিনিউয়াস তার একটা খোঁচা সে আমাদের সিস্টেমে দিয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? ঘটনা তো একবার ঘটেছে, ছাড়াছাড়ি তো একবার হয়েছে, কন্টিনিউ তাহলে করছে কি করে? কন্টিনিউ তো করতে পারছে না। এমন ঘটনাও আছে, এমন ঘটনাও আছে, দেখা গেছে যে তার সন্তান মিলিটারি, তো সন্তানের খবর এসছে সে মারা গেছে, তার খবর এসছে। খবর আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার মা এবং স্ত্রী। এবং পরে খবর আসলো যে খবরটা ভুল। তারপর সেই ভদ্রলোক বাড়িতে ফিরে আসলেন, কিন্তু ততক্ষণে তার স্ত্রীর মেন্টাল রোগ তৈরি হয়ে গেছে। এই যে মেন্টাল রোগ তৈরি হয়ে গেছে, তখন তার স্বামী তো ফিরে আসলো। যে ঘটনার তাহলে এক্সাইটিং ফ্যাক্টরটা, এই যে উত্তেজক কারণটাই যদি তার পাগল হওয়ার একমাত্র কারণ হয়, তা সে লোকটা তো ফিরে এসছে। ফিরে আসার পর কারণ চলে গেছে, সেরে যাওয়ার কথা, তার তো স্ত্রী সারলো না।
তার স্ত্রী কিন্তু মেন্টাল পেশেন্ট হয়ে গেল, পরবর্তীকালে চিকিৎসা করে তার সেরেছে, সেটা অন্য কথা। তাহলে এই যে সে কারণটা যদি এক্সাইটিং করে, উত্তেজক কারণ যদি তার প্রকৃত কারণ হয়ে থাকে, তাহলে রোগীটাকে পরবর্তীকালে প্রকৃত কারণ তো দূর হয়ে গেছে, কারণ তো তার স্বামী চলে এসছে, দূর হলে পরে তাহলে তারপরেও তার রোগটা কন্টিনিউ করছে কে, কে করাচ্ছে? এইখানেই হচ্ছে যুক্তির জায়গা। সেটা করাচ্ছে মায়াজাম করাচ্ছে, বা রোগ শক্তি করাচ্ছে, বা রোগ সৃজনী শক্তি। রোগ শক্তি বলার থেকে রোগ সৃজনী শক্তি বলতে হবে, কারণ আমরা কোনো কিছু সৃজন করতে পারি না। ফিজিওলজিক্যাল প্রসেসে সৃজন হয়, ফিজিওলজিক্যাল প্রসেসে দ্বারা সৃজন হয়, সেইখানে সৃজন যেটা হয় সেটা যে হেলদি সৃজন হয়, মানে আর কি নর্মাল হয়। আর যখন আমরা মায়াজামের দ্বারা আক্রান্ত হই, তখন আমাদের এই দেহ নর্মাল বা স্বাভাবিক সৃষ্টি কিছু করে না, অস্বাভাবিক কিছু সৃষ্টি করে। অস্বাভাবিক কিছু সৃষ্টি করে, সেটাই তো কষ্ট, সেটাই তো অসুস্থতা। এটাই হচ্ছে হ্যানিম্যানের বক্তব্য। ফলে ব্যাপার হচ্ছে যে তাহলে হ্যানিম্যানের এই যে যুক্তি, এই যুক্তিকে কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না। তিনি ওটা আবিষ্কার করলেন, এবং আমরা যখন প্রথম প্রথম বুঝতাম না, তখন আমাদের অনেক কিছু অসুবিধা হতো। হ্যাঁ, আমরা ধরতে পারতাম না, যখন শুধুমাত্র সিমটম ধরে ধরে যখন করতাম, এবং আমাদের অনেক ইয়ে আছেন, মানে অনেক চিকিৎসক আছেন, তারা এই জায়গাগুলোকে লাইমলাইটে এনেছেন, কিন্তু আনলে কি হবে, গন্ডগোল তো মেটেনি। দেখুন, আমাদের হোমিওপ্যাথি সমাজে অনেক কিছু জায়গা কিন্তু একটা কন্ট্রোভার্সি আছে, পরস্পর বিরোধী আছে। ফলে এইখানে এই জায়গাগুলো যখন আপনারা দেখবেন, তখন ভাববেন কোনটা করব স্যার, আমরা। শুরু করে দেবো কি? যদি আমাদের হয়ে থাকে শুরু কর, 30 জন হলে শুরু করে দেবো, আমি তো শুধু সময়টা কাটাবার জন্য বলছি। উম, আমাদের 29 জন হয়ে গেছে। আহ, তাহলে শুরু করে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্যার শুরু করছি। হ্যাঁ, সকলকে শুরু করুন। হোমিও সকলকে হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে আমি দীপেন পাল স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের 220তম ক্লাস। আজকের বিষয় কেন্ট ফিলোসফি থেকে 12 অবজারভেশনের কততম, 13তম ক্লাস। তো আমাদের আজকে 11 নম্বর অবজারভেশন নিয়ে আলোচনা হবে। আমাদের আলোচনা করবেন শ্রদ্ধেয় স্যার অমরনাথ চক্রবর্তী স্যার। স্যারকে অনুরোধ করছি শুরু করার জন্য। আচ্ছা, তাহলে আমি কি পড়ে পড়ে মানে করবো, না তুমি পড়লে আমি মানে বলে দেবো, কোনটা করবো? তাহলে স্যার আমি পড়ছি, আপনি মানে করবেন। আমি যে প্রথমে আমি মানে করব, চেষ্টা করছি বাংলাটা। তুমি চেষ্টা করো না, চেষ্টা করে তোমার তো ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, ভুল হলে তো আপনি আছেন। ভুল হলে আমি কেন, আরো অনেক শিক্ষক এখানে আছে, এরা ভুল ধরতে পারবে, সে ক্ষমতা আছে তাদের। অনেকেই ঠিক আছে আছে স্যার। হ্যাঁ, তো শুরু করছি স্যার। হুম, আচ্ছা, the 11th observation is when old symptoms are observed to reappear। মানে একাদশ পর্যবেক্ষণ হলো যখন পুরনো উপসর্গগুলি পুনরায় আবির্ভূত হতে দেখা যায়। হুম। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে in proportion as old symptoms that have long been away return, just in that proportion the আহ, disease is curable। কি কথাটা বলেছি এখানে? এখানে বলছে স্যার, যে আনুপাতিক হারে পুরনো উপসর্গগুলো দূর হয়েছিল, হুম। তারা ঠিক সেই আনুপাতিক হারে ফিরে আসে। ফিরে ফিরে এলে রোগটি নিরাময়যোগ্য হবে। শুধু কি তাই বলেছে? এখানে বলছে ইন প্রপোর্শন অ্যাজ ওল্ড সিমটমস দ্যাট হ্যাভ বিন লং প্রপোর্শন বিন অ্যাওয়ে, মানে হচ্ছে পূর্বে যে লক্ষণগুলো ফিরে এসেছিল, হ্যাঁ, হ্যাঁ সেই লক্ষণ সেভাবে গিয়েছিল। তার যতটা ফিরে আসছে, তার প্রপোর্শন মানে কি, তার যতটা অংশ ফিরে আসছে, হ্যাঁ, ঠিক ততটাই সে আরোগ্য হবে। এই জায়গাটা খুব মজার জায়গা। তা আমার পুরোটা যদি না ফেরত আসে, পুরোটা সারবে না। কথাটা বলতে হচ্ছে পুরোনো সিমটম আচ্ছা। ফিরে আসতে হবে, এবং সেটা ফুললি ফিরে আসতে হবে, ফুললি। হুম। এবং এটা কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেই জায়গাটা আমি অন্য কথা বলবো। কিন্তু ব্যাপার হচ্ছে যে ফিরে আসতে হবে, তাহলে যতটা ফিরে আসবে ঠিক ততটাই আরোগ্য হবে।
এখন এই যে কথাটা যেটা, এইটা হচ্ছে হ্যানিম্যানের কি আমরা ইয়েতে পড়ি যদি কনেক্ট বই, সেখানে তিনি বলছেন রিভার্স অর্ডারে ফিরে আসবে, এই কথাটা তিনি বলেছেন। রিভার্স অর্ডারে ফিরে আসবেন, এখানে কেন্টো সেই কথা বলেছেন। পরে আবার হ্যাঁ, আবার এখানে আবার হেরিং এর যেটা আমরা বলি সেটাও এখানে বলা আছে। কেন সবাইকে নিয়ে ইয়ে করে, আসলে মূল কথাটা উৎস তো হচ্ছে অর্গানন। অর্গানন উৎস, সেখান থেকে আহ এক একজন স্টলওয়ার্ড সেগুলোকে ইয়ে করেছেন, মানে আর কি ব্যাখ্যা করেছেন সহজ সরল ভাবে, যেটা আমরা বুঝতে পারি। তাহলে ব্যাপার হচ্ছে যে পুরনো লক্ষণ ফিরে আসতে পারে, ফিরে আসতে কি হবে, রোগী আরোগ্য হবে, এই কথাটা বলেছে তো। হুম হুম। অনেক সময় হয় কি, পেশেন্ট কিন্তু বলতে পারে না যে তার এই সিমটমটা ছিল কি ছিল না। এইটা একটা খুব সমস্যার জায়গা কিন্তু। এখন ব্যাপার হচ্ছে যে নিউ সিমটম যদি মারাত্মক আকারে যদি ফিরে আসে, হ্যাঁ, দেখা গেল তার স্কিন ডিজিজ ছিল, ছোটবেলায় তার স্কিন ডিজিজ ছিল, কলা পাতায় তাকে শুয়েছিল, এরকম একটা ঘটনা আছে। তার মা নেই, তার বাবা বৃদ্ধ, সে বলতে পারছে না। তাহলে এই যে স্কিন ডিজিজটা যখন তার ফিরে চলে আসে, যখন ওটা যদি ফিরে চলে আসে, তাহলে পেশেন্টের আরোগ্য হবে। কিন্তু যখনই স্কিন ডিজিজটা ফিরতে শুরু করবে, তখনই কিন্তু মুশকিলটা যেটা হবে সেটা হচ্ছে যে নতুন সিমটম, না আমার এরকম তো কোনোদিন ছিল না, আমার তো জ্ঞানাতে এরকম রোগ ছিল না, জ্ঞানাতে এরকম এত রোগ ছিল না, যখন আপনি বলবেন, কেউ বলবে, তখন তো ডাক্তারের মনে ক্লিক করবে, তাই তো নতুন সিমটম ফিরে আসলো, তাহলে কি ভুল ওষুধ দেওয়া হলো। আমি এই প্রসঙ্গে আমি একটা কথা মনে করতে পারি। ভদ্রলোক মারা গিয়েছেন, এখন এখন আর নেই, উনি জীবিত নেই। তা উনি যতদিন ছিলেন তত দিন মানে আর কি হোমিওপ্যাথির প্রতি আস্থাশীল ছিলেন মারাত্মকভাবে। লেখাপড়া বিশেষ জানেন তারা। তার মাথা যন্ত্রণার একটা ইয়ে ছিল, মাথা যন্ত্রণাটা কখনো ডান দিক কখনো বাঁ দিক, এবং এত মাথা যন্ত্রণা হতো, তার জন্য ট্যাবলেট খেয়েও কিছু হতো না। কয়েকবার তিনি মানে লরির তলায় মাথা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কপাল গুনে কোনোভাবে বেরিয়ে 8-10 বার অন্তত সুইসাইড করার চেষ্টা করেছেন, ওই পেনের হাত থেকে বাঁচার জন্য, ওই ব্যথার হাত থেকে বাঁচার জন্য। ব্যথাটা কখন উঠবে কোনো ঠিক নেই, উঠে পড়ে মোটামুটি 24 থেকে 48 ঘন্টা। হ্যাঁ, কোনোভাবে কিছু রিলিফ, বহু জায়গায় বহু কিছু করেছেন, বহু কিছু চেক করেছেন, কোনোভাবে তাকে কিছু করা যায়নি। কেস রেকর্ডিং যখন আমি করলাম, করে যখন জানতে পারলাম তার স্কিনে কিছু এরকম ইয়ে বেরিয়েছিল, তার ঘায়ের মতন হয়েছিল, সেই ঘাগুলো তিনি ট্রপিক্যাল অফ মেডিসিনে দেখিয়ে সারিয়েছিলেন। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে তা সেরেছে। হম। এবং মজার কথা আছে, তার আগে ওষুধ দিয়েছেন, সেটাও কিন্তু ল্যাবরেটরি টেস্টে বৈজ্ঞানিক ভাবে বেরিয়ে এসছে। বেরিয়ে আসা সত্ত্বেও তাদের ওষুধ দেওয়ার পর যখন রোগীটি সেরে গেল, পেশেন্ট বলছে যে ওর পর থেকে কিন্তু মাথা ধরা আমার অল্প অল্প করে শুরু হলো। তাহলে দেখা গেল একদিকে সারলো, একদিকে মাথা যন্ত্রণা শুরু হলো। এই যে ফেনোমেনাটা যেটা, তাকে আমি বলেছিলাম ওটা যদি বেরোয় তবে সারবেন, নাহলে সারবেন না। তখন বলছে যে দেখুন, আপনি যদি মাথা ব্যথা সারাতে পারেন, আপনাকে আপনার ইয়ে খেলে আপনার পায়ে আমি ইয়ে মাথা কুটে মরো যদি সারাতে পারি, এর থেকে চুলকুনি অনেক ভালো, ও আমি সহ্য করবো। পেশেন্ট এই কথা বলেছে। তো প্রায় 6 মাস ভুগেছিল। তো এইখানে যে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে ওষুধটা দেওয়া হলো, ওষুধটা দেওয়ার পর কি হলো, স্কিন ফিরতে শুরু করলো। প্রথমে মাথা দিয়ে শুরু হলো। প্রথমে মাথা দিয়ে শুরু হলো, মাথা থেকে আস্তে আস্তে নিচের দিকে নামলো, এবং শেষ করে পা দিয়ে তার কমপ্লিট হলো, মানে আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ফলো করে কেসটা আরম্ভ হয়ে গেল। তারপর থেকে তার মাথা যন্ত্রণা অন্তত যতদিন বেঁচে ছিলেন, এটা অন্তত আমার কাছে আর 30 বছর ধরে তিনি ওষুধ খাচ্ছেন, প্রায় খেতেন আর কি। তা আজ পর্যন্ত তার মানে মৃত্যুর আগে পর্যন্ত তার মাথা ব্যথা হয়। তাহলে এই যে ব্যাপারটা কথা হচ্ছে, এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে যেমন আমাদের অনেকেই বলেন যে হোমিওপ্যাথিতে তো কোনো রিসার্চ নাই, হোমিওপ্যাথির রিসার্চের দরকার নেই, এই কথা আমি বলছি না। রিসার্চের জায়গা আছে, স্কোপ আছে, সেই জায়গাটা আমি এখানে আজকে আলোচনা করতে চাইছি না। কিন্তু যে জায়গায় রিসার্চের প্রয়োজন নাই, যেখানে হ্যানিম্যান সমাধান করে দিয়ে গেছেন, সেখানে রিসার্চ রিসার্চ বলে আমরা কেন লাফাবো? রিসার্চ মানে গবেষণা, এই এই তো। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে কি, যে এই যে স্কিন ডিজিজ যেটা টপিক্যালি দেখিয়ে সারিয়েছেন, সেখানে বিশেষজ্ঞ ডাক্তার সারিয়েছেন, তিনি চামড়ার রোগের উপর বিশেষজ্ঞ, তিনি চামড়ার সম্পর্কে তার যা জ্ঞান, তার নখের যোগ্য জ্ঞান আমাদের নেই, মানে আমার তো অন্তত নেই। প্রচুর জ্ঞান চামড়ার রোগ সম্পর্কে, তার প্রচুর জ্ঞান, তিনি প্রচুর জ্ঞানের অধিকারী। হ্যাঁ, তার কি ভাইরাস, কি
ইয়ে ব্যাকটেরিয়া কি কোন আক্রমণে হচ্ছে, হ্যাঁ, বা কোন ফাঙ্গাসের জন্য হচ্ছে, তিনি সবকিছু সুন্দর সাজিয়ে গুছিয়ে সুললিত ভাবে বলতে পারেন। কিন্তু ওষুধ দিয়ে তিনি তাকে আরোগ্য করে দিতে পারেন তাদের নিয়ম অনুসারে। কিন্তু এই যে আরোগ্যের পরে তার এই যে মাথা যন্ত্রণা শুরু হলো, এটা হলেই তখন তিনি বলবেন যে এটা আমার ডিপার্টমেন্ট নয়, এটা হচ্ছে মাথার ডিপার্টমেন্ট। অর্থাৎ মাথার ডাক্তার কাছে যেতে হবে, বা হেডেকের আর কিছু বিশেষজ্ঞ আজকাল হয়ে গেছে, সে বিশেষজ্ঞ বলতে মাইগ্রেন বিশেষজ্ঞ কিছু হয়েছে, মাথা যন্ত্রণা বিশেষজ্ঞ হয়েছে। আগামী দিনে হয়তো দেখবেন এমনও হতে পারে যে ডান ফুসফুসের বিশেষজ্ঞ, বাম ফুসফুসের বিশেষজ্ঞ আলাদা হয়ে যাবে। এরকম ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে, অসম্ভব কিছু না। যেভাবে ভাঙি চলছে মানুষ মানব দেহটাকে, সেই জায়গাটা কিন্তু আগামী দিনে আসতেই পারে। তার ফলে এইখান থেকে তাহলে কি হলো, যে পেশেন্টটা তাহলে তিনি সারানোর পর মাথা যন্ত্রণা শুরু হলো। মাথা যন্ত্রণা শুরু হলো, এবার আমি তাকে বলেছিলাম ওটা যদি ফেরত আসে, আমি ফেরত আসলে আমি কি পণ্ডিত? তো নয়। হ্যানিম্যান এই কথাটা বলে গিয়েছে যে তার রিভার্স অর্ডারে ফিরে আসবে, আগের লোক ফিরে আসবে। হ্যানিম্যানের পরবর্তীকালে আমাদের হেরিং বলেছেন, কেন্ট বলেছেন। কেন্টের থেকে হেরিং আগে, সেই জন্য হেরিং এর কথা আগে বললাম। তারা তারা এগুলো ব্যাখ্যা করেছেন মানে কি, তারা দেখেছে তাই ব্যাখ্যা করেছে, না দেখে তো ব্যাখ্যা করেনি। এবার আমিও দেখলাম, তাহলে কি হলো, স্কিন ডিজিজটা যখন বেরিয়ে আসার পর তো মাথা যন্ত্রণা সেরে গেল। তাহলে এই স্কিন ডিজিজটা শরীরের ভেতরে কোথায় ছিল, সিস্টেমে কোথায় ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো যন্ত্রপাতি বেরো হয়নি যেটার দ্বারা ওটা বলা সম্ভব। তাহলে কি হলো না, এবার যুক্তি দিক দিয়ে আসা যাক। যদি আমরা স্ক্রিনটাকে ওইভাবে যদি আমরা সারালাম, তাদের মাথা ইয়েটা আসলে আমরা বলছি সাপ্রেশন। কেন বলছি এই ঘটনাটা, কারণটা হচ্ছে একটাই, যে হোমিওপ্যাথিতে থেরাপিউটিক ল আছে। হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা ব্যবস্থা যার থেরাপিউটিক ল আছে। আমার সোজা কথা, ওষুধ প্রয়োগেরও কিন্তু নির্দিষ্ট নিয়ম ভিত্তিক হতে হবে, আরোগ্য নির্দিষ্ট নিয়ম ভিত্তিক হতে হবে। হ্যানিম্যান যে ল গভর্ন সিস্টেম অফ মেডিসিন যেটা করেছেন, এটা কিন্তু আর কোনো প্যাথিতে নেই। এবং যার জন্য হয় কি, তারা বৈজ্ঞানিকভাবে তারা গবেষণা করছেন, বৈজ্ঞানিকভাবে তারা ওষুধ তৈরি করছেন, আবিষ্কার করছেন, নোবেল প্রাইজ পাচ্ছেন, সমাজে তারা সমাদৃত হচ্ছেন, সবকিছু ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে কি, কিওরের ক্ষেত্রে কাজ করা, কেন কাজ করা না, এখানে থেরাপিউটিক ল তাদের নেই। একটু ঠান্ডা মাথায় ভাবুন দেখিনি, আপনি যদি আজকে ফিজিক্স যদি পড়েন সেখানে বলা হচ্ছে আলোক সরল রেখায় চলে, বা আলোক এই নিয়মে চলে, আলোকের আহ, আহ, প্রতিফলন প্রতিসরণ আছে। এগুলো আপনার সেখানে তো নিয়ম নীতি আছে। ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে দেখুন, সেখানে হচ্ছে যোজ্যতার ক্ষেত্রেই দেখুন, যোজ্যতার ক্ষেত্রে ইলেকট্রনীয় যোজ্যতা বলুন, যেমন ইলেকট্রনীয় যোজ্যতা, তার নির্দিষ্ট নিয়ম আছে। এই নির্দিষ্ট নিয়মে সে আদান প্রদান করে যৌগ তৈরি করবে। তাহলে এই কেমিস্ট্রির ক্ষেত্রে এবং দেখা যাচ্ছে কি, ভর অপরিবর্তিত থাকে, মানে দুটো কেমিক্যালের মধ্যে যে রিয়াকশন হয় তা পরবর্তীকালে যেটা উৎপন্ন হয়, দুটো কিন্তু একই থাকে, এই কথাটা বলা হচ্ছে। এবং সামান্য কিছু কমে তার ব্যাখ্যাও আছে কেন কমে। তা ব্যাপার হচ্ছে কি, তার প্রতিটা জায়গায় ল গভর্ন সিস্টেম অফ মেডিসিন, ল গভর্ন, তখন ল গভর্ন হোয়ারাস, কিন্তু আমাদের মুখ্য চিকিৎসা ব্যবস্থা সেখানে কোনো লই নেই। সেখানে কি আছে, ওজন আছে, এত ওজন হলে এত মিলিগ্রাম, এত ওজন হলে পরে এত মিলিগ্রাম, এইভাবে তাদের চিকিৎসা, বা এইভাবে মলম লাগিয়ে আমাকে সারাতে হবে। দেখো আমি ভ্যানিশ করে দিয়েছি, দেখো এই দেখো আমি মলম দিয়েছি, দেখো এই ব্যাকটেরিয়া গুলো মরে গেছে, অতএব তোমার রোগ সেরে গেছে। তো এই যে ব্যবস্থাটা যেটা, এই ব্যবস্থাটা কিন্তু যদি প্রচলিত থাকে তাদের ব্যবসায়িক সাফল্য আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হোমিওপ্যাথটা যখন এটা বলবে, হোমিওপ্যাথটা যখন করবে, হোমিওপ্যাথটা তো মলম লাগাতেও দেবে না, তাতে রোগী থাকবে, চলে যাবে। আর যারা নীতিনিষ্ঠ হোমিওপ্যাথ তারা কখনো আপোষ করবে না। ফলে এখানে ব্যাপারটা হচ্ছে কি, তাহলে হোমিওপ্যাথির ক্ষেত্রে তাহলে এই যে বেরিয়ে আসলো, প্রায় 6 মাস তিনি ভুগেছিলেন, সে বিবর্ষ, তাকে দেখলে পরে অন্য পেশেন্ট বেরিয়ে যেত, মানে গন্ধে আমরা টিকতে পারতাম। হম। তা সে আসতো, আসতো তো প্লাসিবো খেতে আসতো। তা বলছে যে এইবার তাকে যখন করে যখন সারিয়ে দিলাম, চেহারা ছবি সব ফিরে গেল, এত সুন্দর স্বাস্থ্য হয়ে গেল। এই যে সুন্দর স্বাস্থ্য হয়ে গেল, এখানেও কিন্তু অ্যানিম্যাল প্রথম বলছেন পারগানা নাই, সিক টু হেল্প,
তাহলে প্রশ্ন হচ্ছে যে যেখানে স্কিন ডিজিজ সারানো হলো তারপর তার মাথা যন্ত্রণা শুরু হলো, সেখানে তার চেহারা কিন্তু ফেরত আসে। হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু সিক টু হেলথ, ফেরত আসতে হবে। এইটা যদি আসে তবেই তাকে আমরা আরোগ্য বলবো। তাহলে বোঝা গেছে যে হোমিওপ্যাথিটা অত সহজ জিনিস নয়, নিয়মে বাঁধা জিনিস। আমি কতটুকু পারলাম অর্গান অনুসারে, সেই অনুযায়ী আমার সাফল্য নির্ভর করছে। সেটা আংশিকও হতে পারে, হ্যাঁ, আর অর্ধেক হতে পারে, হ্যাঁ, আবার সম্পূর্ণ হতে পারে আমার সাফল্য। তো ফলে ব্যাপার হচ্ছে কি, প্রতি মুহূর্তে মূল্যায়ন করার একটা উপায় হ্যানিম্যান করে দিয়ে গেছেন তার অর্গানের নিয়ম অনুসারে। তাহলে দেখা যাচ্ছে কি, যে এই যে তাহলে আমরা এই যে সাপ্রেশন হচ্ছে, সাপ্রেশন হয়ে গিয়ে অন্য রোগ তৈরি করছে, এটা কিন্তু কোনো ইয়ে না, মানে কোনো গল্প না, কাকতালীয় গল্প না। আরেকটা গল্প আমি বলি। আহ আমার এটা খুব জীবনে একটা খুব বিশাল ইয়ে আর কি, মানে কেস, যে কেসটার পর থেকে সেই ভদ্রমহিলা আর অ্যালোপ্যাথি ওষুধ ছুতেন না। যতদিন এই আরজি করে উনি স্টাফ নার্স ছিলেন, ভদ্রমহিলা। তা ভদ্রমহিলা অলরেডি তখন তার সুগার স্টার্ট হয়েছে, সবে সব সুগার সবে স্টার্ট হয়েছে, এমন কিছু নয়। তার হচ্ছে ইউরেথ্রার মধ্যে একটা টিউমার আছে, বড় টিউমার আছে। সেই টিউমারটা কিন্তু তার মানে এত বড় হয়ে গেছে যে সেটা মানে পেচ্ছাপ করতে গেলে তাকে আঙুল দিয়ে পেচ্ছাপ করতে। তা এই যে ঘটনা, যেটা এইরকম একটা টিউমার, মানে তার এক বন্ধুর টিউমার এই অপারেশন হয়েছিল। অপারেশন হওয়ার পর বছরখানেক পরে তার ক্যান্সার ডেভেলপ করে। সেই জন্য তিনি কিন্তু খুব ভয় পেয়ে যান। ভয় পেয়ে তিনি হোমিওপ্যাথি শরণাপন্ন হন, মানে আমার শরণাপন্ন হন আর কি। সেটা তার টোটালিটি করে তাকে আমি ক্যালকেরিয়া ট্রেনিং দিয়ে শুরু করেছিলাম। এইবার ব্যাপার হচ্ছে কি, তার যে হিস্ট্রি নিয়েছিলাম তাকে আমি বলেছিলাম যে পুরোনো জিনিসগুলো সব ফিরে আসবে। বলে, স্যার ওগুলো সেরে গেছে, আমাদের স্যার বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে দেখিয়েছি স্যার, কি করে ওটা ফেরত আসবে? আবার যদি ফেরত আসে তবে আপনার টিউমার কমবে, না হলে কমবে না। বলে, তাহলে তো খুব ইন্টারেস্টিং ব্যাপার। মানে উনি যেহেতু আর কি নার্সিং এ পড়েছেন এবং একাডেমিক পড়াশোনাটাও রেজাল্ট ফেজাল্ট ভালো ছিল আর কি। তো তিনি একটু বলে, তাহলে আমার একটু দেখতে হবে স্যার, যদি এইভাবে যদি হয় তাহলে তো আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা হবে। তিনি কিছুটা মজা করেই বলেছেন, বিশ্বাস করে বলেন না। এবং দেখা গেল কি, যে ওষুধ খাওয়ার মাস দেড় দুয়েক পরে তার পিঠে ফোড়া বেরিয়ে গেল, বিরাট বড় ফোড়া বেরো। ফোড়াটা যখন সে বেরোলো, তখন কি সে তখন শেষে বলছে, হ্যাঁ আমার একটা এরকম ফোড়া হয়েছিল, আমি অপারেট করেছিলাম, অপারেট করে আমি সেটা সার্জিক্যাল ডিপার্টমেন্টে অপারেট করে ইয়ে করে, কিন্তু সেটা ফেরত আসলো কেন? আর সেটাই আপনার দেখার বিষয়। অবাক হয়ে দেখবে, ওইটা চলে যাওয়ার পর তার মাথা ব্যথা ফেরত আসলো, যে মাথা ব্যথাটা তিনি স্পেশালিস্টকে দেখে সারিয়েছিলেন। তারপরে তার ফেরত আসলো মুখে ঘা। তারপর তার রক্ত রক্ত আমাশা ফেরত আসছিল। তারপর তার সায়াটিকা পেন আসলো। এই সায়াটিকা পেন মানে এটা বেশ কয়েক বছর, মানে ওর আমার কাছে দেখাবার বেশ কয়েক বছর আগে প্রথম সায়াটিকা পেন দিয়ে তার শুরুটা। সায়াটিকা পেন এখন নিউরোবিয়ন নাকি একটা ওষুধ আছে, সেটা ইঞ্জেকশন করেছিল। সায়াটিকা পেনটা আসার পর প্রায় 20 দিন উনি উঠতে পারেননি বিছানা থেকে। ডিউটি যেতে পারেনি, উঠতে পারেনি। কিন্তু এই সায়াটিকা পেনটা চলে যাওয়ার পর আস্তে আস্তে এইবার যতবার একটা একটা করে জিনিস ফেরত আসছে, টিউমারের সাইজটা ছোট হচ্ছে। যতবার একটা করে জিনিস ফেরত আসছে টিউমার, এবং উনি এই আমি যে কটা মনে পড়ছে আমি বললাম। উনি বলছেন যে এরপরে আমি এটা সারিয়েছিলাম স্যার, এইটা কি তার ফেরত আসবে? ফেরত আসবে। তখন লাস্ট উনি বলছেন, তাহলে কি অ্যালোপ্যাথিতে কিছুই সারে না? আমি এই প্রশ্ন উত্তর দেবো না, আপনার অনুভব কি বলে? তখন বলছি, না তা তো দেখছি সারে তো না, সারলে তাহলে আপনার টিউমারটা তাহলে, তাহলে টিউমারটা এখানে কি বোঝা গেল? টিউমারটা কি তাহলে কোনো ইন্ডিভিজুয়াল রোগ? টিউমারটা কি কোনো ইন্ডিভিজুয়াল রোগ, স্বতন্ত্র রোগ কি? তা তো নয় ভাই। বিভিন্ন বিভিন্ন ছোট ছোট রোগকে চাপা দিতে সাপ্রেশন করতে করতে কি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে কেন? হ্যাঁ। এখানে রুবেল বলে একজন আছেন ডক্টর। স্যার আপনি ভিডিওটা অফ করুন। হুম, আচ্ছা। আপনি তাহলে ভিডিওটা অফ করুন। এগুলো একটু সতর্ক থাকুন, কারণ এটা ডিস্টার্ব হয় তো, কথা বলতে বলতে ছন্দ কেটে গেলে আর বলা যায় না। আমি তো মুখস্থ বলছি না। তিনি বুঝতে পারছেন না মনে হয়, নাহলে আমরা। সেটা হতে সেটা হতে পারে, আচ্ছা সেটা স্যার, হতে পারে। কন্টিনিউ করুন আপনি। ইয়ে করতে পারবে না তুমি ওখান থেকে, ওটা বন্ধ রিমুভ। করতে পারবে না? ভিডিও বন্ধ করতে পারবো না স্যার, আমি মিউট করে ও দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি কি বলছিলাম, সায়াটিকার ব্যথা, হ্যাঁ হ্যাঁ, তখন ভদ্রমহিলা বলছেন যে তাহলে এখান থেকে কি দেখা গেল কি,
তাহলে এই যে স্টেজটা, যেটা সায়াটিকা ব্যথা কমলো, তার থেকে রক্ত মশা, তারপর বুকের ঘা, তারপর মাথা ব্যথা, তারপর হচ্ছে পিঠে পোড়া, তারপর টিউমার। তাহলে এই যে একটার পর একটা একটা ভ্রমণ করতে করতে টিউমার এসে পৌঁছলো। তাহলে টিউমার ব্যাপারটা তাহলে হচ্ছে সিঙ্গেল আইডেন্টিটি না, এর কোনো মৌলিক পরিচয় কিছু নেই। মৌলিক পরিচয় কিছু নেই, এই বিভিন্ন জিনিসগুলো কি হচ্ছে, বিভিন্ন জিনিসগুলো বিভিন্ন রোগগুলো চাপা পড়ে 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 টিউমারের জায়গাটা সে গিয়েছে। এইবার একটা প্রশ্ন উঠতে পারে, এগুলো সবই তো রোগ আলাদা। হ্যাঁ, সায়াটিকা ব্যথার সঙ্গে টিউমারের কোনো মিল নেই, রক্ত মশার সঙ্গে কোনো মিল নেই, হ্যাঁ, মুখে ঘায়ের সঙ্গে কোনো মিল নেই, তাহলে এটা কি করে সম্ভব? আমি পাগল হয়ে গেছেন, আমি উল্টো পাল্টা বকছে এবং বলবেও তাই। গোটা সায়েন্টিফিক ওয়ার্ল্ড সেই কথাটাই বলবে, তাদের কিন্তু এইভাবে দেখিয়ে দিলেও তাদের চৈতন্য হবে না। চৈতন্য হবে না তাদের, হওয়া সম্ভব না তাদের পক্ষে, কারণ তারা এটাকে বলে সায়েন্সের প্রেজুডিস, মানে বৈজ্ঞানিক প্রেজুডিস বলে একটা কথা আছে, তারা সেই প্রেজুডিসে আক্রান্ত। হ্যানিম্যান কি সাধে বলেছেন এই কথাটা যে আনপ্রেজুডিস অবজারভার হতে হবে? বারে বারে তিনি ঘুরিয়ে ফিরিয়ে আমাদের খোঁচা দিয়ে গেছেন, কিন্তু আমরা তো সেটা হওয়ার চেষ্টাও করি। চেষ্টা করে পারলাম না সেটা আলাদা কথা, যে চেষ্টা তো আমরা করবো। তাহলে প্রশ্ন হচ্ছে কি, যে এইরকম বিভিন্ন রকম বিষয়গুলো হয় কি করে? প্রশ্ন হতেই পারে এটার সঙ্গে ওটার মিল নেই, ওটার সঙ্গে ওটার মিল নেই। আচ্ছা ধরুন, আমি এটা খুব সহজ উদাহরণ দিই, সহজ উদাহরণ দিই, ধরুন চাল। চাল হচ্ছে মূল উপাদান, এটাকে ধরুন সোরা সোরা ভবন, সোরা ভবন। এবার তাহলে কি এই চাল থেকে আপনি পিঠে করতে পারেন, বিভিন্ন রকম পিঠে করতে পারেন। হ্যাঁ, চাল থেকে আপনি ভাজা করতে পারেন, মুড়ি করতে পারেন, বিভিন্ন রকম জিনিস আপনি তৈরি করতে পারেন। তৈরি করলে কি হবে, আলাদা আলাদা সব জিনিস, সব আলাদা আলাদা জিনিস, এমনকি আলাদা আলাদা টেস্টও বটে। কিন্তু মৌলিক উপাদান কোনটা? মৌলিক উপাদান তো চাল। তেমনি রোগের ক্ষেত্রে ওই সোডার সঙ্গে আরো কিছু কিছু, মানে সোডার সঙ্গে সাইকোসিস সিফিলিস এরা সব মিশে, হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন কম্বিনেশন এবং পারমিশন এন্ড কম্বিনেশনে মিশে তারা বিভিন্ন টাইপের রোগ সৃষ্টি করেছে। হ্যাঁ, কিন্তু বাস্তবে তারা কিন্তু মায়াজামেরই প্রোডাক্ট, মূলত সোডার প্রোডাক্ট। সোডার সঙ্গে যুক্ত হয়ে ওরা যুক্ত হয়ে তৈরি করে, এই যে সোডা হচ্ছে এটা মূল ফ্যাক্টর। তাহলে প্রশ্নটা হচ্ছে কি, যে তাহলে এই যে বস্তুগুলো আমরা যেরকম দেখতে পাচ্ছি, যে পরিবর্তন গুলো দেখতে পাচ্ছি, পরিবর্তন তাহলে কি হচ্ছে, আমাদের সায়াটিকা থেকে পরিবর্তন হতে হতে টিউমারে গিয়েছে, আবার টিউমার থেকে পিঠে পোড়া, মাথা ব্যথা, পরিবর্তন হতে হতে আবার নর্মালে এসছে। এইটা যদি সত্যি হয়, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ডিজিজ তাহলে কি? ডিজিজ হচ্ছে অল্টার স্টেট অফ হেলথ। ডিজিজ হচ্ছে তাহলে মানুষের সুস্থ অবস্থার একটা পরিবর্তিত অবস্থা, তার কোনো নিজস্ব মৌলিক পরিচয় নেই কিছু। আমরা তাকে নামকরণ অনেক কিছু করতে পারি, আমাদের সুবিধা নিয়ে আমরা নামকরণ তাকে দিতে পারি, কিন্তু মৌলিক পরিবর্তন নেই। এই নামের জায়গাটা ঘা মেরেছেন হ্যানিম্যান, একদম মোক্ষম জায়গায় ঘা মেরেছেন। এই মোক্ষম জায়গায় ঘা মারার জন্য অনেকেই হ্যানিম্যানকে বর্জন করার কারণটা এই তো, সায়েন্টিফিক ওয়ার্ল্ড বর্জন করার তাদের এই যুগ যুগ ধরে যে তাদের যে কুসংস্কার, এই কুসংস্কারটা তিনি ভেঙে তছনছ করে দিয়েছেন। দুর্ভাগ্য আমাদের একটাই, একটাই দুর্ভাগ্য, যে আমরা তার জবাব দেবার মতো তৈরি নয়, আমরা অক্ষম। আমাদের তো কিছু করার দরকার, শুধু তিনি যেভাবে বলেছেন সেইভাবে প্রয়োগটা করলেই তো আমরা দেখিয়ে দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে রোগের মৌলিক কোনো পরিবর্তন নেই, হ্যাঁ, তাহলে একটা পরিবর্তিত অবস্থা, তার পরিবর্তিত অবস্থা থেকে রিভার্স অর্ডারে, তারপরে পূর্বের অবস্থায় যদি ফিরে আসে তাহলে স্বাস্থ্য ফেরত আসবে। এই তো সাধারণ কথাটা হ্যানিম্যান বলেছেন। তাহলে এই যে রোগ 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 করে আমরা যে চিৎকার করছি, আপনি রোগগুলোকে যদি বিশ্লেষণ করে দেখবেন, সেখানে কিন্তু একই জিনিসের বিভিন্ন রূপ আপনারা দেখতে পাবেন। আমি যেমন একটা কথা বলছি, যেমন ধরুন একটা বাতের পেশেন্ট, আমি একটা কথা বলছি মনে পড়েছে। একটা বাতের পেশেন্ট, তিনি 60-65 বছর বয়স হবে। তা তাকে আমি পস্টিকান দিয়েছি, পস্টিকান দিয়েছিলাম। তো পস্টিকান দেওয়ার মাস দিয়ে পরে তার মুখে না আঁচিল বেরোতে শুরু করে। এই মুখে আঁচিল বেরোতে শুরু করতেই তো ব্যাস, তিনি এসে বলছে, "হ্যাঁ, আপনি কি ওষুধ দিলেন, আমার রিয়াকশন হয়ে গেছে, মুখে আঁচিল বেরো।" আপনি হেঁটে গর্ব করে উঠে আসছেন আমার চেম্বারে, উঠতে গেলে ধরে ধরে উঠতেন, প্রথম দিন তো এসেছিলেন ডান্ডা ধরে, তো এখন তো আপনি সোজা হয়ে হাঁটতে পারছেন, আর আপনি এটা নিয়ে আমাকে কমপ্লেন করছেন যে আমি কি করে দিয়েছি। হ্যাঁ, মানে বেশ ঝাঁঝালো কণ্ঠে আমাকে বলছে, "না না না না, ডাক্তার ওইভাবে নেবেন না, আসলে এটা সবাই বলছে খুব বিশ্রী দেখতে হচ্ছে।" আমি খুব ইয়ার্কি মেরে বলে যে, "আমরা কি এই বয়সে বিয়ে হবে নাকি যে আপনি এত বিশ্রী দেখতে হবে ভয় পাচ্ছেন? ওরা সারলে সারবে, না সারলে না সারবে।" হ্যাঁ, ঠিক এই কথাটা আমি বলেছি, আমি মজা করেই বলেছি, কারণ সারবে কিনা আমি তো জানি না। এইবার তারপরে
ওই বাত টাত সব চলে গেছে, তার গ্যাস অম্বলে ছিল সেগুলো চলে গেছে, ঘুমের ডিস্টার্বেন্স ছিল সেগুলো চলে গেছে, এভরিথিং চলে গেছে। চলে যাওয়ার পর কয়েক মাস, প্রায় 8-9 মাস বাদ থেকে এই ইয়েগুলো ওই কস্টিংই তার চলছে। হ্যাঁ, যখন যেমন প্রয়োজন সেইভাবে দিয়েছি। তা ধীরে ধীরে 8-9 মাসের মাথা থেকে ওগুলো বসতে শুরু করলো। তাহলে এখন ব্যাপার হচ্ছে কি, যে বাতের বদলে আসলো আমাদের কি আসলো, আঁচিল আসলো, ভয় পেয়ে যাওয়ার কথা। বাতের বদলে আঁচিল আসলো, এটা ভয় পেয়ে যাওয়ার কথা। আমরা ওষুধ চেঞ্জ করে অন্য একটা কিছু দিয়ে দেবো, মুখে মুখে বেরিয়েছে তার সিমটম নিয়ে, তখন তো নিয়ে একটা কিছু দেবো, সেটা কস্টিংও দেবো এমন কোনো মানে নেই, কস্টিং ছাড়া অন্য কেউ দিয়ে বসে থাকবো। এইখানেই গন্ডগোলটা পাওয়া যায়। এখানে যদি আমরা না বুঝি, এই যে বাতের যে কেসটা ছিল, এই বাতের কেস সাইকোটিক ইন নেচার ছিল, বলে এখানে যে আঁচিলগুলো যেগুলো, দ্যাট ইজ অলসো সাইকোটিক ইন নেচার। তখন এই সাইকোটিক ইন নেচার যদি আমাদের যদি বেরিয়ে আসে, তাহলে আমরা বুঝতে হবে এলিমিনেটিং প্রসেস স্টার্ট হয়ে গেছে। চোখ চোখ বুঝে বসে থাকো। হ্যাঁ, প্রয়োজনে ওষুধ অফ রাখো, প্রয়োজনে ওষুধ রিপিট করো, প্রয়োজনে। সেখানেও কিন্তু আমি সেকেন্ড প্রেসক্রিপশন আমি আলোচনা করেছি, ফলে আপনারা সকলেই সেটা জানেন যে কখন কি করতে হবে। তার ফলে এইখানে তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এই পেশেন্টটা কিন্তু এইভাবে তাহলে বেরিয়ে আসতে সেরে গেল। আবার আমাদের হোমিও সমাজে কিছু চিকিৎসক আছেন, আমি জানি না অন্য আছে কিনা, অন্য থাকলে জবাবটা দিতে পারতো। নাই ওই স্যার, উনি নাই। নাই, আচ্ছা। একজন আমাদের হোমিও চিকিৎসক, বেশ নাম করা চিকিৎসক, তার ছাত্রদের মধ্যে একটা বিশেষ ট্রেন্ড আছে ছাত্রদের। যদি কখনো কারো মানে ড্রাই স্কিন যদি বেরিয়ে যায়, আমি যেটুকু জানি সেটুকু বলছি, ড্রাই স্কিন যদি বেরিয়ে যায়, তার একটা সালফার মারবে, সালফার মারলেই সেরে যাবে। আচ্ছা। আর যদি দাঁত বেরোয়, তার একটা ব্যাসিলিনাম মারবেই, মারলেই সেরে যাবে। এরকম একটা ব্যাপার আছে। তা এই যে সালফার মারা নিয়ে আমার সঙ্গে একজন খুব ভালো রকম তর্ক বিতর্ক হয়েছিল। তিনি এনআইটি এখন পড়ান। তা তখন ভবানীপুরে আমাদের ইয়ে হতো, সেমিনার হতো। তা তাকে আমি চেপে ধরেছিলাম যখন, লাস্টে তখন কোন রকম অন্যরা এসে উদ্ধার করেছে আর কি। ঘটনাটা হচ্ছে কি, যে এইরকম অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের নাম করে এখানেও কিন্তু বদমাশি হচ্ছে। এখানেও কিন্তু ওই স্টেজে প্যালিয়েশন সাপ্রেশন হচ্ছে। আমরা একটা, তিনি বলছেন যে চুলকনিটা বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন না, এটা তো সোরার লক্ষণ, অ্যান্টিসরিকাটা দিতে হবে না। সোরার লক্ষণ, স্কিন বেরিয়ে আসলো, তখন আমাদের তার স্কিন দেখে আপনি ওষুধটা মেরে দেবেন? টোটালিটিটা ভাববেন না? টোটালি আগে যেমন টোটালিটি করে আপনি যে ওষুধটা দিয়েছেন সেটা ভাববেন না? এই নিয়ে তর্ক বিতর্ক অনেক হলো। হওয়ার পর শেষ সময় পেরে না উঠতে তখন অন্যরা সামনে দিয়ে তাকে আউট করে। তিনি এখন শিক্ষক, শিক্ষক না শিক্ষিকা, অ্যাকচুয়ালি তিনি একজন শিক্ষিকা। তো এইরকম ঘটনা কিন্তু আছে, এবং এর থেকেও আরো পণ্ডিত আছেন অনেক, যারা বইপত্র লিখেছেন, গবেষণা করেছেন, তারাও কিন্তু এইরকম ইয়ে করেন। অর্ণব একজনকে এরকম ধরেছিলেন তার ছাত্রকে, তিনি এরকম ব্যাসি নাম দিয়ে তার, তিনি পূজা দিয়েছিলেন। পূজা দেওয়ার পর তার কিছু তার কি হলো না, ওই উম, আঁচিলটা আঁচিলটা একটু একটু করে কমতে শুরু করলো, আর দাঁতটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এবার আঁচিল গুলো পড়ে গেল, দাঁতটা পূর্ণ মাত্রায় আসলো, তখন উনি কি করলেন, মানে রিংওয়ার্মটা এসেছিল, তাকে ব্যাসিলাম দিলেন, দাঁত সেরে গেল। তিনি এভিডেন্স বেস কিওর হিসাবে সেটাকে ফেসবুকে ইয়ে করেছেন। তাতে অর্ণব লিখেছিল যে যে আপনি যে এটা করলেন, আপনি যেটা করলেন এটাও তো, দাদও তো হচ্ছে আপনার ইয়ে সাইকোটিক বেস, আপনি এটা ব্যাসিলিয়াম দিলেন দাঁত দেখে, শুধুমাত্র দাঁত দেখে দিলেন আর টোটালিটি দেখে দিলেন? এরকম একটা কি কি এক্সাক্ট প্রশ্নটা এই টাইপের করেছিল। এই টাইপের করতে সে আর জীবনে আর উত্তর দেয়নি, উত্তর দেবেও না সে। সে তো দাঁত দেখিয়ে দিয়েছে। এবার আমার অভিজ্ঞতাটা বলি একটা, আমার একটা মানে বিটকেল অভিজ্ঞতা আছে অনেকদিন আগে। সেটা হচ্ছে কি, যে আমার এক ডাক্তার বন্ধুর মেয়ের শ্বাসকষ্টের রোগ ছিল। হ্যাঁ, তা তাকে আমি মেরুইনাম দিয়েছিলাম। তো মেরুইনাম দেওয়ার পর তার শ্বাসকষ্টটা ধীরে ধীরে চলে যায়, এবং তার ওই দাঁত বেরোয়, গোটা শরীরে দাঁত বেরিয়ে যায়, এত দাঁত বেরিয়ে যায় যে মানে সত্যি করে মেয়েটাকে দেখে মায়াও লাগে। অল্প বয়সী মেয়ে তো, বাচ্চা মেয়ে। তা বছর খানেক হয়ে গেছে, তাদের তো কমার নাম নেই কিছু, কমার নাম নেই কিছু। তা তাকে আমি 200 এর পর 1M দিয়েছিলাম। 1M দেওয়ার পর এই ঘটনা হলো। টোটালিটি আমি তার সিমটম মুভমেন্ট দেখে বুঝতে পারছি না এখানে আমার ওষুধ ঠিক আছে, এটা একটা অ্যাগ্রাভেশন চলছে। আসলে তখন আমার ডোজ সম্পর্কে ধারণাটা খুব একটা ভালো ছিল না। তখন তো আমরা ডাইরেক্ট দিয়ে দিতাম, বা কখনো কখনো জলে গুলে নিয়ে হাতে 1 চামচ খাওয়াতাম, এরকম নলেজ ছিল আমার।
তো এইবার ব্যাপার হচ্ছে যে আমি সেই অনুযায়ী দিয়েছি, মাত্রা ইয়ে গেছে, আর ভদ্রলোক মানে আর কি অস্থির হয়ে পড়ে শেষ পর্যন্ত উনি কি করেন, ব্যাসিলিনাম দিয়ে সেই দাঁতগুলোকে নির্মূল করে দেন। সেটা আমি জানি না। তারপরে এই 6 মাস কি 8 মাস পরে আবার আমাকে বলছে, "আহ, চক্রবর্তী দা, আমার মেয়ের তো আবার এরকম হলো।" তা আমি বললাম যে আমি তো বলেছিলাম দাঁতের কোনো ওষুধ দেবো না, যদি লাগে আপনি তো মাঝখানে আমার সঙ্গে যোগাযোগ করেননি, দাঁতটা কি অবস্থায় আছে। ও তো কবে সেরে গেছে। আমার কিন্তু কবে সেরে গেছে, এই টোনটার মধ্যেই গন্ডগোল লাগলো, এই টোনটার মধ্যে বা সেই কি বলবো, মানে চোর চোর পুলিশ পুলিশ ভাব আর কি। আমি এগুলো খুব ভালো বুঝি এখন আর কি। তা আমি তখন, আমি এটা চিরদিনে এইসব ইয়েগুলো খুব ভালো বুঝতে পারি, মানে মানুষের টোন দেখে ধরতে পারি যে কি বলতে চাইছে বা তার অভিপ্রায়টা কি। তো তখন সেই বলার পর তখন আমি তো বললাম যে ওটা কি করে কমলো। তোরা আমতা আমতা করছে, আমি বলুন কিভাবে কমিয়েছে। চিকিৎসা তো আমি করেছিলাম, আমার সঙ্গে তো অনেকদিন যোগাযোগ রাখেননি। হ্যাঁ, এমনিতেও তো আগেতে ফোন টোন করতে নিয়ে আগেতে দেখা সাক্ষাৎ হতো। হ্যাঁ, আমার একটা ফোন নাম্বার ছিল, ফোন নাম্বার একটা ছিল, মানে আমার এক বন্ধুর বাড়িতে আমি যেতাম, তখন তখন আমার মোবাইলও কেনা হয়। সেখানে মাঝে মাঝে ফোন করতেন, খবর নিতেন, খবর খবর নিতেন, কি ব্যাপার, খবর খবর টোটালি বন্ধ কেন। তখন বলছে যে না, আমি এরকম ব্যাসিলিনাম দিয়েছিলাম, ব্যাসিলিনাম আর সহ্য করা যাচ্ছিল না, অনেকে টপিক্যালে দেখাতে বলছি, ভাই অ্যালোপ্যাথি করার থেকে হোমিওপ্যাথি করাটা ভালো। তো তাকে ব্যাসিলিনাম দিয়ে 200 দিয়েছিলাম, ওতেই মাসখানেকের মধ্যে সব চলে গেছে, তারপর থেকে মেয়ে সুস্থ ছিল, কোনো অসুবিধা হয়নি। মানে সর্বনাশটা আপনি ওইখানেই করেছেন, ওইখানেই সর্বনাশটা করেছেন। তো যাই হোক, তাকে খুব বকাঝকা দিলাম, দিয়ে কি বললাম যে আপনি, আমি ওষুধ দিলে পরে কিন্তু 1 বছর কেন 2 বছর থাকতে হবে, তাতে যদি রাজি থাকেন তাহলে দেবো, নাহলে দেবো না। আমি আপনার পেছনে সময় নষ্ট করতে পারবো না। তারপরে ঠিক আছে, পরে কথা বলবো। তারপরে মাসখানেক বাদে আরো কি সব এদিক ওদিক ওষুধ দিয়েছে, দিয়ে দিয়ে আর কিছু হচ্ছে না। তারপর আমি তখন বললাম যে আপনি তো ওষুধ কদিন আগে দিয়েছেন, না দিন 10 আগে দিচ্ছে, মানে মাসখানেক বাদে কথা বলবো এখন ওষুধ। কারণ তাকে তো কাশিও দেবো, তাকে তো আমি কাশি ছাড়া অন্য দিতে পারবো না। তো যাই হোক, আরো মাসখানেক মাস দেড়েক বাদে তাকে তাকে আবার সেই কিন্তু আমি মেডোরিনামই আমি তাকে রিপিট করি, মেডোরিন রিপিট করি 1 M। এবার সতর্ক হয়ে যায়, এবার তাকে আমি বলি যে আপনি ওই 1 হাঁড়ি জলের মধ্যে ইয়ে করে দিয়ে জিভটা জলে ঠেকাতে বলবেন। তখন এই ঠেকানো ফেকানো এগুলো করতাম আর কি তখন তো। সেটা করা হলো, করানোর পর আবার আস্তে আস্তে সব বেরোতে শুরু করলো এবং তার শ্বাসকষ্ট চলে গেল। কিন্তু যেহেতু এটা খুব সাবধানে দেওয়া হয়েছিল, ওই দাঁতগুলো ধীরে ধীরে বেরোলো এবং একটা একটা করে বেরোচ্ছে, একটা দিক সারছে, এইভাবে এইভাবে বেরোতে শুরু করলো। তো এইটা দেখে বুঝলাম যে না, কেসটা কেয়ারেবল হবে, এবং সেটা সেরেও গেল। তাহলে দেখুন, যে যদি যুক্তি যদি ঠিক থাকে, লজিক যদি ঠিক থাকে, তাহলে ব্যাসিলিয়াম দাঁতের ক্ষেত্রে ব্যাসিলিয়াম দিলে এক ক্ষেত্রে সাপ্রেশন আবার এক ক্ষেত্রে কিওর হবে, এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব না। আমার ব্যাসিলিয়ামের যদি কেস থাকে, ব্যাসিলিয়ামের যদি তার সিমটম থাকে, আমি নিশ্চয়ই দেবো, দেবো না কেন? আমার মেডিনিয়ামের পর ব্যাসিলিয়াম দিতে পারবো না এমন তো কথা নেই, নিশ্চয়ই দিতে পারি। তো সেখানে তো শুধুমাত্র এই দাঁতটা দেখে দেবো তা কি করে, দাঁতটা তাহলে সেই রোগ দেখে চিকিৎসা। এই যে আমাদের যে মাথায় যে এই যে ভূত নেবে আর রোগের নাম মাথায় ঢুকে বসে আছে, যে হ্যানিম্যান যেটা ভাঙবার জন্য চেষ্টা করেছেন, আমাদের মাথা থেকে সেটা তো বেরোয়নি। আমরা তো এখনো সেই নাম কীর্তন করে চলেছি। হ্যাঁ, এবং বরঞ্চ যারা বুদ্ধিমান হোমিওপ্যাথ যারা আছে, তারা ওই রোগের নাম থেকে ওখান থেকেও হোমিওপ্যাথিক রসদ বার করে নেবে। যারা দক্ষ চিকিৎসক তারা বার করে নেবে, তারা কিন্তু নাম কীর্তন করবেন না। আর এই নাম কীর্তনের তো অভাব নেই আমাদের। তার ফলে আমরা কিন্তু প্রতি মুহূর্তে এইভাবে পেশেন্ট গুলোকে প্যালিয়েশন সাপ্রেশন করছি, যে লেভেলে করছি হোমিওপ্যাথিক লেভেলে প্যালিয়েশন সাপ্রেশন কিন্তু অ্যালোপ্যাথির থেকেও অনেক ডেঞ্জারাস। সেটা পরবর্তী 12 নম্বর অবজারভেশনে আপনারা পড়বেন। হ্যাঁ, তো ফলে ব্যাপারটা হচ্ছে কি, যে তাহলে পুরনো সিমটম ফিরে আসাটা হচ্ছে আমাদের অত্যন্ত শুভ লক্ষণ, অত্যন্ত শুভ লক্ষণ যদি সে ফিরে আসে। এবং এই ফিরে আসার পর শুধু লক্ষণ বলতে এই যে চুলকুনি ফুলকুনি বলছে এরকম ব্যাপারটা নয়, মেন্টাল ফেনোমেনা অনেক কিছু পুরনো ফিরে আসে, অনেক কিছু পুরনো ফিরে আসে, মানসিক পরিবর্তন গুলো হয়, এগুলো আমরা দেখেছি। কোন দিক থেকে পরিবর্তন আসবে এটা বলা ভীষণ মুশকিল। মানে পুরোনো জিনিস ফিরে আসলে পরে আমরা যদি সেটা যদি জানতে পারি যে পুরোনো জিনিস ওল্ড ছিল, তাহলে বুঝতে হবে যে রাস্তাটা ঠিকই আছে, কিন্তু অনেক সময় বোঝা যায় না। তখন আমাকে ভাবতে হবে এটা নিউ সিমটম,
কিনা, এটা একটা জাজমেন্টের ব্যাপার আছে। তার কারণ আপনারা 10 নম্বর ইয়েতে বলেছেন নিউ সিমটম, যদিও সেখানে অনেকগুলো নিউ সিমটমের কথা বলা আছে, তবুও নিউ সিমটম ফিরে আসতে একটু সন্দেহ আমাদের হয়। কিন্তু যদি পেশেন্ট অ্যাজ এ হোল যদি ভালো থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা পুরোনো সিমটম ছিল, যেটা তার পক্ষে বলা সম্ভব হয়নি বা তার জানা সম্ভব। অনেক ক্ষেত্রে জানা যায় না ছোটবেলার কথা, এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হুম। এইবার দেখুন, আমরা বলি পুরোনো লক্ষণ সব ফিরে আসবে, এরকম সব বলি বটে। তাহলে এই এই কথাটা কিন্তু পেশেন্টকে আমরা সৎ সাহসের সঙ্গে জোর করে অনেক ডাক্তার বলতে পারি না। কেন বলতে পারি না? না, যদি ওটা বলি রুগী যদি পালিয়ে যায়, আরে ভাই বলবো কি, আমার বেশ কিছু পেশেন্ট আছে চুলকুনি বেরোবে বলতে, হ্যাঁ, ডাক্তার একটু পেচ্ছাপ করে আসছি বলে, পেচ্ছাপ করে আসছি বলে সেবাটা পালিয়েছে, পুরো সময়টাই আমার চলে গেল, একটা টাকা হবে না। এরকম ঘটনা আমার জীবনে প্রচুর করে, পেচ্ছাপ করতে গেছে, কেউ হয়তো চা খেতে গেছে, এবার ডাক্তার একটু চা খেয়ে আসে, হ্যাঁ, গলাটা শুকিয়ে গেছে, কেউ সিগারেট খাওয়ার নাম করে পালিয়েছে। এরকম লস আমার জীবনে অনেক হয়েছে, তাতে আমার বয়ে গেছে। আমরা হোমিওপ্যাথ, আমরা এইসব লসকে পরোয়া করি না। আমরা নীতি নির্ভর চিকিৎসা করব, আমরা পেশেন্টকে ঠকাবো না, জ্ঞানও তো ঠকাবো না। হুম। অক্ষমতার জন্য, আমার অজ্ঞানতার জন্য ঠকিয়ে যদি ফেলি সেটা তো অন্য কথা, কিন্তু জ্ঞানও তো তাকে কোন রকম চাতুরি বা চাতুর্যের আশ্রয় নিয়ে তাকে কিছু করব না। ফলে আমি তাহলে দুটো দিক থেকে বললাম যে অ্যালোপ্যাথি ডাক্তাররা যেমন মলম লাগিয়ে ইয়ে করে তারা সারাচ্ছেন, তিনি আমাদের হোমিওপ্যাথি ডাক্তারও কিন্তু এইরকম ওষুধ দিয়ে সারায়। এরকম ঘটনা প্রচুর আছে। হ্যাঁ, ফলে ব্যাপার আছে তখন, এবং আমরা সারাতে পারবো না। ধরুন আমার একটা দাঁত বেরিয়ে আসলো, আমি ওষুধ দিলাম, আমি ধরুন একজন কমলকে ওষুধ দিলাম, দাঁত বেরিয়ে আসলো, সেটা দাঁত আর সারে না। সে কি করলো, শেষ পর্যন্ত সহ্য না করতে বেরিয়ে চলে গেল, আমাকে তো মানে অনেক কিছু ড্যাশ বাচ্চা ড্যাশ বাচ্চা, হ্যাঁ, বলে গালাগালি দিল। আমার সামনে নয়, পেছনে দিল, দিয়ে হোমিওপ্যাথিকে গালাগালি দিল, আরো 2-4টে রুগীকে তাড়িয়ে দিল। মানে ওর পরিচিতের মধ্যে ফালতু ডাক্তার অমুক তমুক হাবিজাবি বললো। এইগুলো কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারদের প্রাপ্য। সমাজ আমাদের কিন্তু এই প্রাপ্যগুলো দিয়েই চলেছে, বিশেষ করে যদি আপনি নীতি নির্ভর হন। নীতি নির্ভর ডাক্তারদের একটা মুশকিল কোথায়, তারা কিন্তু পেশেন্টকে সন্তুষ্ট করার জন্য চিকিৎসা করেন না, তারা নীতিকে সন্তুষ্ট করার জন্য চিকিৎসা করেন। এই কথাটা বললে অনেকেই আমার উপর ক্ষেপে যাবেন, কিন্তু ব্যাপারটা মনে রাখবেন, নীতিকে বাদ দিয়ে যদি চিকিৎসা করে, সে চিকিৎসার কোনো মূল্য নেই। এ আপনি অভিজ্ঞতার কথা বলবেন, হ্যাঁ, ল উইদাউট ল এক্সপিরিয়েন্স ইজ স্টেরাইল। মানে ল বাদ দিয়ে যদি আমরা অভিজ্ঞতার কথা বলি, সেটা কিন্তু বন্ধা, তার কোনো মূল্য নেই। ওটা হোমিওপ্যাথি সমাজে এইটা আমাদের ভুলে গেলে চলবে না, যে আমাদের হোমিওপ্যাথি সমাজে আজকে উম এই দর্শনের জায়গাটা ভীষণ ঘাটতি। আমাদের পণ্ডিতের অভাব নেই, একজন এত বড় পণ্ডিত, তাদের নখের যোগ্য আমি হব না, কিন্তু আমি পণ্ডিত হতেও চাই না। আমি শুধু চাই হোমিওপ্যাথ হতে, মানে রোগী সারাবার জন্য আমার যা যা দরকার সেইগুলো আমি জানবো এবং সেগুলো প্রয়োগ করার চেষ্টা করবো। এই হচ্ছে আমার কথা। আচ্ছা, এরপরে অনেকটাই আমি ব্যাখ্যা করতে পেরেছি আশা করি। এবার দীপেন, তুমি বলো। হ্যাঁ স্যার, they have they have only disappeared because newer ones have come up. হুম। মানে বলছে তারা কেবল দূর হয়েছিল কারণ নতুনেরা আবির্ভাব হয়েছিল, মানে পুরনো সিমটম গুলো আবির্ভাব হয়েছিল। না, নতুন কিছু It- ইয়ে হয়েছে বলে ওটা, ওরা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ওরা চলে গেছে। আচ্ছা, it is quite a common thing for old symptoms to appear after the aggravation has come. এখানে বলছে যে এটা প্রাচীন উপসর্গগুলো চলে গিয়ে রোগ বৃদ্ধি হওয়া একটা সাধারণ ব্যাপার বা বিষয়। না না, এটা মানেটাই করতে পারেনি। বলছে ওষুধ দেওয়ার পর যদি অ্যাগ্রাভেশন হয়, তখন দেখা যায়, তখনই দেখা যায় যে এই পুরোনো সিমটম গুলো ফিরে আসছে। হুম। আচ্ছা, ওল্ড সিমটম টু অ্যাপিয়ার, মানেটাই উনি কথা, আফটার দি অ্যাগ্রাভেশন হ্যাজ কাম। অ্যাগ্রাভেশন আসার পর একটা রোগের বৃদ্ধি আসলো, যে এক্সিস্টিং রোগটা যেটা বৃদ্ধি আসলো, তারপরে সেটা কিন্তু ওই দিক থেকে বেরোতে শুরু করলো, মানে ওল্ড সিমটমটা ফিরতে শুরু করলো, সঙ্গে সঙ্গে ফেরে না, কিছুদিন বাদে হুম, আসে। তারপরে আচ্ছা, and hence we see the symptoms disappearing in the reverse order of their coming. দাঁড়াও, এবং দাঁড়াও দাঁড়াও, রিভার্স অর্ডার মানে আর কি, বিপরীত ক্রমে ফিরে আসে, সে সে গল্প তো আমি বলে দিয়েছি একটু, আমি হ্যাঁ স্যার, সে বলেছি আমি বিপরীত ক্রমে। যেভাবে, আমি যে বললাম না, সেই যে নার্সের ইয়েটা বললাম না, নার্সিং হুম স্টাফের গল্প বললাম, বিপরীত হুম ক্রমে ফিরে আসে।
তাহলে এই যে বিপরীত ক্রমে ফিরে আসে হ্যানিম্যান যে এই আবিষ্কারটা করলেন, তাহলে আমাদের যে রোগীগুলো যখন আমরা আরোগ্য করি তখন কি বিপরীত ক্রমে আমরা দেখতে পাই? হ্যানিম্যানের তো এটা শিক্ষাই তো বিপরীত ক্রমে ফিরে আসবে। তো তাহলে আমরা তো সেটা পাই না, কারণ আমাদের ওষুধ সিলেকশন ঠিক হয়, সিলেকশন আমাদের ঠিক হয় না, সেই জন্য আমরা বিপরীত ক্রমে ফিরে পাই না। বিপরীত ক্রমে মানে কি? একটা সোজা উদাহরণ দেবো, ওখানে রোগের উদাহরণ দেবো দিলাম। যেমন যেমন ধরো দিবেন তোমার ABCD, এই 4টে রোগ তোমার হয়েছে। হ্যাঁ, ডিটা হচ্ছে নতুন হয়েছে, আর এটা হচ্ছে সর্বাধিক পুরনো। তাহলে তোমার কি হবে, তোমার রোগটা আরোগ্য হবে কি হবে? প্রথমে তোমার ডি সারবে, সি উঠে আসবে, তারপর সি সারবে, সি চলে গেল, তারপর ডি চলে আসবে, তারপর তারপর সবার শেষে এ সারবে। তাহলে এই যে ক্রোনোলজিক্যাল অর্ডারটা যে ফলো করবে, এই ক্রোনোলজিক্যাল অর্ডারটা যদি ফলো করে তবেই তোমার কিন্তু আরোগ্য হবে। আমার একটা মনে পড়ে, আমার একটা খুব মনে পড়ে ডি রায়, ডাক্তার ডি রায়ের একটা কথা আমি বলছি। তিনি মাথায় মানে পেশেন্টটা বেরিয়ে যেতে মাথায় হাত দিয়ে বলছে, আহ কি সর্বনাশ আমি করে ফেললাম, মানে মাথায় হাত দিয়ে এই কথাটা বলে ফেলেছে। তো তখন আমি বললাম, স্যার কি সর্বনাশ করলেন, ব্যথাটা কমে গেছে? বলছে না রে না, লাসিয়ে দিয়ে দিলাম, এখন যদি ঈশ্বর যদি ওকে রক্ষা করে। একটা সায়াটিক, একটা কোমর থেকে একটা পেন ছিল একজনের, সেই কোমর থেকে পেনটা, প্রথমে কোমর ছিল, কোমর থেকে তারপর হাঁটুতে নেমেছিল, তারপর তার পায়ে নেমেছিল, গোটা পাটাই তার ব্যথা। যতদূর মনে হচ্ছে ডান দিকটা ব্যথা, ঠিক এক্সাক্ট মনে পড়ছে না, অনেকদিন আগের কথা। হাতিবাগানে উনি বসতেন, এম ভট্টাচার্য বসতেন, সেইখানে আমি গিয়ে দেখেছি। তো এবার ব্যাপার হচ্ছে কি, যে তিনি ওরকম বসে, স্যার তখন তো আমি পড়াশোনা করি, তখন বোধহয় থার্ড ইয়ার ফার্ড ইয়ার হবে ওটা। তা আমি, স্যার এটা কি হলো, বলে ওরে, আর তখন বলছে হেরিং ল, আমি স্যার হেরিং ল তো আমি জানি না স্যার। তখন স্যার আমাকে একটু বুঝিয়ে দিলেন। হ্যাঁ, বুঝিয়ে টুঝিয়ে দিয়ে বলে, দেখ ওর তো সারবার নিয়মটা হচ্ছে যে প্রথমে পায়ের ইয়েটা সারবে, তারপর হাঁটুটা সারবে, তারপর কোমরটা সারবে। ও তো তা হয়নি, কোমরটা সেরে গেছে, হাঁটুটা কমতে শুরু করেছে। হুম। এবং এই যে পেশেন্টটা যেটা, এবং তাকে কিন্তু স্যার সেই কি পরের মাসে যখন গেলাম, তখন তার কি হচ্ছে, হাঁটুটা কমে গেছে, পাটাই আছে। তখন স্যার তাকে বলছেন যে দেখুন, আমার একটা ভুল হয়ে গেছে, আপনি যে আমাকে সময় দেন, আপনাকে আপনাকে ভিজিট দিতে হবে না, আপনি আমার চেম্বারে আসুন। হ্যাঁ, আমায় ভিজিট দিতে হবে না, কারণ ব্যাপার হচ্ছে ওষুধ দোকানে বসে, ওখানে ইয়ে না নিতে পারে তো অসুবিধা হতে পারে। স্যার কি করলেন, খাতাটা ওই ইয়ে মানে কপি করে নিজেই নিয়ে গেছে। নিয়ে নিয়ে গিয়ে তারপর ওনাকে, তখন পেশেন্ট রাজি হয়ে গেছিল, ভুল হয়ে গেছে স্যার, আপনি এত বড় চিকিৎসক। তো তারপরে তার আমার এখনো মনে আছে 5D রাকাল বসলেন ইয়েতে, সুকান্ত স্ট্যাচুর পাশ দিয়ে ঢুকতে হয়, তো ওইখানে তিনি বসতেন, ওনার বাড়িতে বসতেন। তা এইবার তখন আমাকে বললেন, দেখ এই যে অর্ডারটা ফলো করেনি, এই অর্ডারটা ফলো করেনি মানে আমি ভুল প্রেসক্রিপশন করে ফেলেছি। তা কপাল ভালো যে সেটা রিটার্ন করে, রিটার্ন করে কয়েক মাস বাদে রিটার্ন করার পর তিনি আবার অন্য ওষুধ দিয়ে তাকে সম্পূর্ণ কিওর করে, আরোগ্য পান। তাহলে দেখা যাচ্ছে কি, যে যারা মানে বিচক্ষণ চিকিৎসক, যারা হোমিওপ্যাথি থেকে বোঝেন, তারা যদি কোনো পেশেন্টের একটা ভুল করে ফেলেন, হ্যাঁ, তাহলে কিন্তু তারা কষ্ট পান ভেতরে। হ্যাঁ, তার বিবেকে তাদের ধ্বংস হয়। কিন্তু এই যে অন্য ডাক্তার যদি হতো, সে পেশেন্টকে বুঝিয়ে দিয়ে, এই তো আপনার কমতে শুরু করেছে বলে কি করতো, একটা ভিডিও করতো, ভিডিও করে দেখুন কোমরে ব্যথা ছিল, এই ছিল ওই ছিল, আমরা এটাকে সারিয়ে দিয়েছি। তিনি ভিডিওতে বলে দিলেন, আমরা নাচতে শুরু করলাম, লাইক ফাইক কমেন্ট সব দিতে শুরু করলাম, উৎসাহ দিলাম আরো। তাহলে এই যে চিকিৎসকরা, আমি তাদের এই যে উৎসাহ দিচ্ছি, এই উৎসাহ দিলে তারা তো আরো করবে, আরো মানুষের সর্বনাশ করবে। আরো যারা জুনিয়র চিকিৎসক যারা আছেন, তারা ওই মুহেতে পড়বেন, আরে বাবা এইভাবে করলে তো হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তব তো তা নয়। ও বাস্তব হচ্ছে ল গভর্ন সিস্টেম অফ মেডিসিন। প্রতিটি জায়গায় ল অ্যান্ড অর্ডার কে ফলো করতে হবে। আপনি ল অ্যান্ড অর্ডার থেকে কোন রকম বিচ্যুত হতে পারবে না। অর্গাননের যে ল অ্যান্ড অর্ডার, অনেকেই বলবেন বহুদিন আগে, অনেকে বলে অর্গানন ইয়ে গেছে, হ্যানিম্যান এখন হলে এগুলোকে পাল্টে দিতেন। হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার গুলো পাল্টে দিতেন, এখনকার নিয়ম অনুসারে প্রতি অমুক হাবি জাবি আবল তাবল কথা অনেকেই পাগলে বলে। পাগল কথাটা এই কারণেই বললাম, অ্যানিম্যান যে ল অর্ডার যেটা করেছেন, সেটা তো প্রকৃতির ল।
হ্যানিম্যানের সৃষ্ট ল নয়। হ্যানিম্যান প্রকৃতিতে অবজারভেশন করে দেখবেন আছে, অগণনে আছে দেখবেন পরীক্ষা, প্রকৃতির আরোগ্য নিয়ম, আরোগ্য নীতি কিভাবে তিনি আবিষ্কার করলেন সেসব গল্প আছে। হ্যাঁ, তিনি অনেক বিস্তারিত গল্প বলে, আমি অ্যাপোরিজম মনে থাকে না, তপন স্যার থাকলে উনি হয়তো অ্যাপোরিজমটা বলে দিতেন। তার ফলে ব্যাপার হচ্ছে যে তাহলে এই যে এই ল, এই লটাকে হ্যানিম্যান কি করে পাল্টাবেন? এখনো পাল্টানো যাবে না, আগামী 100 বছর পরেও পাল্টানো যাবে না, 1000 বছর পরেও পাল্টানো যাবে না, কারণ এটা প্রকৃতির নিয়ম। তাহলে এই যে আমাদের যে পাল্টাবার নেশা, এই নেশাটা কেন? এই নেশার তো কোনো যুক্তি নেই। এবং আজকে দেখুন যে আমাদের ওই যে যেটা বলতে বলতে একটা কথা বলতে ভুলে গেছি, ওই যে রিসার্চ বলছিলাম যে ওই মলম, সেই মলম দিয়ে তাকে চুলকানি গুলো সারানো, মুক্ত সেই মাথা ব্যথার কেসটা যেটা বলছিলাম। হ্যাঁ, তা এইটা তাহলে এই যে মলম দিয়ে তারা চামড়া বিশেষজ্ঞরা সারিয়েছেন, তারা তাদের অনেক জ্ঞান, তারা অনেক পণ্ডিত। হ্যাঁ, তাদের যে ওষুধ সেটা গবেষণাগার থেকে বেরিয়ে এসছে, তবু সেটা কিন্তু সাকসেস করছে, কারণ সেখানে প্রয়োগের নীতি নেই, নীতিহীন ভাবে প্রয়োগ হয়েছে বলেই সাকসেস করেছে, রোগ সারেনি, ওটার বদলে একটা অন্য রোগ তৈরি করেছে। তাহলে দেখা যাচ্ছে কি যে তাহলে আমাদের যে এবার প্রশ্নটা হচ্ছে যে তাদের তুলনায় আমাদের চিকিৎসা ব্যবস্থা অবশ্যই আধুনিক, কারণ আমাদের তো এই ধরনের সাপ্রেশন হবে না। তারা তারা তো রিসার্চ করবেই, কারণ তারা দেখছে যে ওষুধ দিয়ে আজকে এইটা সারাতে পারছি, যে অ্যান্টিবায়োটিক, যে স্টেরয়েড দিয়ে সারাতে পারছি, সেটা আর কিছুদিন পরে কাজ করছে না। তাদের তো গবেষণা করতে হবে, রিসার্চের কিন্তু আরেকটা মানে রি প্লাস সার্চ, মানে পুনরায় খোঁজো, মানে খোঁজ পাওয়া যায়নি, হারিয়ে গেছে। এবং বর্তমান যুগে দেখবেন বহু চিকিৎসক আশঙ্কা প্রকাশ করছেন যে আগামী দিনে এই ব্যাকটেরিয়া ভাইরাস এত ভয়ঙ্কর, বিশেষ করে ব্যাকটেরিয়ার কথা বলছে, ভাইরাসে তো এখন কোনো ওষুধ বার করতে পারেনি। তা ব্যাকটেরিয়া এমন ভাবে ইয়ে হচ্ছে যে তাকে আটকাবার মতন রসদ আমাদের আর নেই। দিন দিন দেখবেন বিভিন্ন অ্যান্টিবায়োটিক পরিবর্তন হয়েছে, রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটার কারণটা কি সেটাও আজকে আর ব্যাখ্যাতে যাচ্ছি না। তারপরে ব্যাপার হচ্ছে কি যে তাহলে তারা কিন্তু এইরকম আশঙ্কা প্রকাশ করছেন, তবু তারা সেই কারণেই রিসার্চ করছেন, মানে নিজেদের পিঠ বাঁচাবার জন্য, বা তাদের ব্যবসা ঠিক রাখার জন্য, বা চিকিৎসকদের ইয়ে করে, এখানে মানুষের মঙ্গলের জন্য কিছু না। অ্যানিম্যাল একমাত্র চিকিৎসক যিনি মানুষের মঙ্গলের কথাই ভেবেছেন, ব্যবসার কথা ভাবেন না। মানুষের মঙ্গলের কথা তিনি সর্বৈভাবে বলে গেছেন, শুধু তাই না, প্রমাণও করে গিয়েছেন, দেখিয়ে দিয়ে গেছেন। আমরা শুধু তার দেখানো পথটাকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি তাকে ফলো করতাম, অনুসরণ করতাম, তাহলে কিন্তু আমরা অবশ্যই পারতাম। এটা অনেকে কাকতালীয় গল্প বলবেন, কিন্তু আমার জীবনে আমি আমার খুব সৌভাগ্যবান যে আমি আমার সেকেন্ড ইয়ার থেকে আমি এমন এমন চিকিৎসকদের সংস্পর্শে আসতে পেরেছি, সেখানে আমি যেসব আরোগ্য দেখেছি। হ্যাঁ, তাহলে আমার তো, আমাকে টলানো যাবে না, কারণ আমি বারবার দেখেছি, দেখেছি বলেই আজকে আমি এই জায়গাটা এসে পৌঁছতে পেরেছি, আপনাদের এতটা জোর দিয়ে বলতে পারছি। এবং এখানে অনেক চিকিৎসক উপস্থিত আছেন, আমি দু একজনকে জানি, যদি থাকে স্বপন বা পার্থ, এরা যদি থাকে, এরা কিন্তু অত্যন্ত ভালো চিকিৎসক। এরা কিন্তু, এরাও কিন্তু এই অবজারভেশন গুলো প্রত্যেকটা ক্ষেত্রে ল কে ফলো করে, বা ডাইরেকশন অফ কিওর কে ফলো করে। এই ডাইরেকশন অফ কিওর কে বাদ দিলে কিন্তু হোমিওপ্যাথি হবে না। এই কথাটা কিন্তু আমি বারবার বলছি, জোর দিয়ে বলছি। এইটা যদি আমরা না বুঝতে পারি, না করতে পারি, তাহলে কিন্তু হোমিওপ্যাথি করে লাভ নেই। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি হলো, এইবার এইটুকু আলোচনা হলো, এইবার তুমি পড়ো। হ্যাঁ স্যার। those symptoms that are present subside, মানে সমস্ত লক্ষণগুলো যারা উপস্থিত থাকে তারা প্রশমিত হয় বা চলে যায়। and old symptoms keep coming up, এবং নতুন সিমটমগুলো বেরিয়ে আসে। The physician must know himself that the patient is on the road to recovery, এবং চিকিৎসকের অবশ্যই নিজেকে জানা উচিত যে পেশেন্ট আরোগ্যের পথেই আছে। মানে এই যে নতুন সিমটম বেরিয়ে আসলো, তার হ্যাঁ, জন্য এটা একটা, হ্যাঁ, পুরনো সিমটম গুলো বেরিয়ে আসলো নতুন, সেটা সম্পর্কে যখন জানবে তখন চিকিৎসকের অবশ্যই এটা জানা উচিত যে পেশেন্ট আরোগ্যের পথেই আছে। And it is well to say to the patient that this is encouraging, এবং এটা উৎসাহ রুগীকে দেবে আর কি। উৎসাহ দেবে এই ব্যাপারটা, রুগীকে বলা উচিত যে এটা তার পক্ষে ভালো জিনিস,
ভালোর দিক এবং উৎসাহ দেবে রোগীকে। হুম, That disease get well from above downwards, etc etc, যেগুলো সেটা ওই হেরিংস ল অনুসারে যেগুলো আরোগ্য হয়, মানে অ্যাবাভ ডাউনওয়ার্ডস, উপর থেকে নিচের দিকে, এইভাবে আরোগ্য হয়, যে আরোগ্য নীতি অনুসারে, এইভাবে আরো বা অনেক কিছু। আমি আমি সেই ইয়ের কেসটা বললাম, মাথার ব্যথা যেটা লরির তলায় অনেকবার দিত, বললাম আগে মাথায় হলো, তারপর তার বুকে হলো, তারপর ইয়ে পরপর উপর থেকে নিচের দিকে পরপর নেবে। হ্যাঁ, হুম, এই যে অর্ডার করে, এইগুলো কিন্তু কোনো মিথ্যে নয়, এটা হচ্ছে চোখের সামনে দেখা যায়। এবং এই যে খেলাগুলো, প্রিভিয়াস সিমটম গুলো ফিরে আসে। আমাদের রঘুনাথ ঘোষ, রঘু স্যার, আপনাদের রঘু স্যার, এটাকে বলে কি সিনেমা দেখা নাকি এরকম একটা কি বলে, বেশ মজা করে বেশ বলে। সত্যি সিনেমাই দেখা যায়। সিনেমার যেমন সে দেখায় না যে নায়কের পূর্বের জীবনে নায়কের কি অবস্থায় পড়েছিল, কেন ভিলেনকে মারছে, তার ব্যাকগ্রাউন্ডের কারণটা দেখায়। হ্যাঁ, এখানে এই ব্যাকগ্রাউন্ডে দেখা যায়, এগুলো সব দেখা যায়, একদম ছবির মতো দেখা যায়। এবার হচ্ছে যে আশাটা অনেক সময় একটু এদিক ওদিক হয়, অনেক কিছু ব্যাপার আছে। হুম মানে একদম নিখুঁত ওইভাবে ফেরত নাও আসতে পারে, একটু আধটু চেঞ্জ হয়ে আসতে পারে, কিন্তু মৌলিক বৈশিষ্ট্য তাদের চেঞ্জ হয়। এবং এইটা হচ্ছে, তাহলে আমরা পেশেন্টকে উৎসাহ দেবো, তারপর কি বলছে? হ্যাঁ, ওর সিমটমস অফেন কাম ব্যাক অ্যান্ড গো অফ উইদাউট এনি চেঞ্জ অফ মেডিসিন। পুরনো দ্বারা, সিমটমগুলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলো 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 বাংলাটা বলো। হ্যাঁ, প্রাচীন লক্ষণগুলো ফিরে আসে এবং ঔষধের পরিবর্তন ছাড়াই দূর হয়। হ্যাঁ, তাহলে ওষুধের পরিবর্তন ছাড়া দূর হয়। তাহলে এই যে অথরিটি, তাদের অথরিটির নাম বলবো না, তারা হচ্ছে, নাম বললে আবার অনেকে উচিত নয়, কারণ ব্যক্তিগতভাবে তো আমার কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই। হ্যাঁ, তারা বইপত্র লিখেন, তারা গবেষক, তারা অনেক বড় বড় শিক্ষক। হম তা আমি এই প্রশ্নটা আমি বলেছিলাম যে আমার সঙ্গে যে শিক্ষিকা লেগেছিল, তাকে আমি বলেছিলাম যে আরোগ্যের ল কি মানে এক একজনের জন্য এক এক রকম, আপনার জন্য একরকম, আমার জন্য একরকম। আমি যখন এইটা খুলে দেখিয়েছিলাম আর কি। কোন রকম সামাল দিয়েছে তাকে, সে আর বলতে পারছে না। তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে এখানে তাহলে কি হচ্ছে, চেঞ্জ অফ উইদাউট চেঞ্জ অফ মেডিসিন ইয়ে করতো, কিন্তু এরা কি করছে, কখনো সালফার দিয়ে দিচ্ছে, কখনো ব্যাসিলিয়াম দিয়ে দিচ্ছে। কিন্তু ওই সিপিলিটির ক্ষেত্রে, যে ক্ষেত্রে ওই পুঁজ ঘা রক্ত, এই ক্ষেত্রে কি করে সেটা আমার জানা নেই। আমি এরকম শুনিনি ওদের মুখ থেকে আর কি। সেখানে একটা কিছু দেয় বোধ হয়। তো ফলে ব্যাপার হচ্ছে যে এইরকম হচ্ছে তাদের মায়াজামেটিক, অ্যান্টিমায়াজামেটিক প্রেসক্রিপশন, এগুলো কি চিকিৎসার মধ্যে পড়ে? এখানে কেন কি বলছে, উইদাউট চেঞ্জ অফ মেডিসিন, বা ওই ওই মেডিসিন চেঞ্জ না করেই ওতে সেরে যাবে। হয়তো রিপিটেশন করতে হতে পারে, তো সেখানেও তার পরবর্তীকালে বলেছেন, রিপিটেশনের কথাটাও এরপরই কেন্ট বলেছেন কিন্তু। পড়ুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, it indicates that the medicine must be let alone. এটা ইঙ্গিত দেয় যে ওষুধগুলোকে, মানে মেডিসিন মাস্ট বি লেট অ্যালোন। মানেটা কি? মানে বলছে যে ওষুধগুলোর হস্তক্ষেপ করা থেকে আলাদা রাখতে হবে। ওষুধ মানে ওষুধ প্রয়োগের থেকে দূরে থাকতে হবে। তাহলে কি হচ্ছে, আমাদের তাহলে ওষুধটাকে অ্যাকচুয়ালি বাংলা কথা তাকে কাজ করতে দিতে হবে। হ্যাঁ, ওষুধটাকে এটাই। মানে একা থাকতে দাও। ওষুধকে একা থাকতে দিলে সে কি চুপ করে বসে থাকবে না ঘুমাবে? সে তো কাজ ওষুধ করবে। দেওয়া চলবে না। হ্যাঁ, তাহলে সে কাজ করবে তো, হ্যাঁ, ওষুধকে কাজ করতে দিতে হবে। কাজ করতে দিতে হবে। তাই কাজ করতে দিতে হবে, এই যে কথাটা যেটা বলছি, তাই আমি আরোগ্যের প্রসেস যখন চলছে, তখন আমরা ওই সেন্টিসিমিলি বলো, ফিফটি মিশনই বলো, প্রতিটি জায়গায় কিন্তু আমাদের কাজ করার সুযোগ দিতে হবে। একজন একটা কাজ করছে, তার মধ্যেখানে তাকে আবার জোর করে চাপিয়ে দেওয়া। আমরা এই হ্যানিম্যানের নির্দেশগুলোকে ঠিক বুঝে উঠতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্যটা, হ্যানিম্যানের দুর্ভাগ্যটা, দুর্ভাগ্যটা আমাদের। আমরা বুঝি না, তাই গন্ডগোল পাকাই। আচ্ছা, তারপরে তারপর কি হ্যাঁ, আছে? if the old symptoms come back to stay, then a repetition of the dose is often necessary. যদি পুরনো সিমটমগুলো বেরিয়ে আসা থেকে থেমে যায়, তখন আমাদের একটা রিপিটেশনের প্রয়োজন হতে পারে, একটা ডোজ যদি প্রয়োজন পড়ে। তাহলে কি তাই তো হচ্ছে, স্যার? থেমে গেলে তাহলে কি হচ্ছে, আমাদের রিপিটেশনের প্রয়োজন হতে পারে। এটা তাহলে কি, এটা এটা কি বলে, সেকেন্ড সেকেন্ড প্রেসক্রিপশন? সেকেন্ড প্রেসক্রিপশন।
সেকেন্ড প্রেসক্রিপশনের গল্প। কিন্তু বাবা একটা কথা মনে রাখবে, যদি কখনো একটা জায়গায় এসে আটকে যায়, দুম করে রিপিটেশনটা করবে না। কারণ এগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতাটা হচ্ছে এইটাই, যদি পেশেন্টে যদি মোটামুটি একটা অ্যাভারেজ ভালো কন্ডিশনে থাকে, দুম করে রিপিটটা করবে না। কারণ ব্যাপার হচ্ছে কি, যে কতগুলো ফ্যাক্টর আছে এখানে, যেটা আমি সেকেন্ড প্রেসক্রিপশন পড়াতে গিয়ে বলেছিলাম। কতগুলো ওষুধ জেন কাঞ্জিলার লেখা থেকে পড়েছিলাম যখন, সেখানে কতগুলো ওষুধ আছে যে ওষুধগুলো মাঝে মাঝে সাময়িক কাজ বন্ধ করে। এটা যে জেন কাঞ্জিলার না, যে অ্যালেন, অ্যালেনের কথা বলছি। যেই অ্যালেন কিন্তু বলেছেন যে প্রত্যেকটা ওষুধ কাজ করতে করতে মাঝে মাঝে বিরতি দেয়, রেস্ট নেয়, পজ নেয়, এরকম ছোট ছোট। সোজা কথা, কিছু সময় তারা ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে। ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে মানে কি, কাজ করবার প্রস্তুতি নেওয়ার জন্য ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে। তো সেই জন্য ডিপঅ্যাক্টিং ড্রাগ ওই রকম বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে মেরে মেরে দেওয়া, এটা করা যাবে না, 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার হয় কি, অনেক সময় পেশেন্টের লাইফস্টাইলের গন্ডগোলের জন্য বা কোনো এক্সাইটিং ফ্যাক্টর জন্য ওই ইমপ্রুভমেন্টটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, মানে ইমপ্রুভমেন্টটা বন্ধ হয়ে গেলে একটা জায়গায় স্টে করে গেল, স্টে করে গেল, বা আমরা জানি স্টে স্ট্যান্ড হলে সেকেন্ড প্রেসক্রিপশন করতে বলেছে, রিপিট করতে হবে, এটা তো ট্রেন্ড বলেছে। কিন্তু একটা মনে রাখতে হবে যে অ্যান্টিবায়োটিক ওষুধ দিলাম আর রোগী সেরে যাবে, এত ছেলে কথা নয়। একটা রোগীকে সারানো পর্যন্ত প্রতিটা জায়গায় সতর্ক দৃষ্টি রাখতে হবে। যেমন দেখতে পাবেন যে হাতি যখন তার বাচ্চাটাকে নিয়ে বনের মধ্যে যায়, যখন হাতি কি করে, ওই বাচ্চাটাকে তার মধ্যিখানে রাখে, পেছনে দেয় না। বাঘ ফাঘ যদি তাকে আক্রমণ করে, আগলে আগলে নিয়ে যেতে হবে। তেমনি এই ওষুধটা যখন দেওয়া হবে, আমরা কিন্তু নীতির দ্বারা আগলে চলবো, নীতির দ্বারা। হ্যানিম্যান যে অর্গানের যেসব নীতি বা যেসব সতর্কতার কথা বলেছেন, সেগুলো দ্বারা আগলে আগলে চলতে হবে। কিরকম আগলে চলবো, না এখানে তার কোনো এক্সাইটিং ফ্যাক্টর বাড়িতে হয়েছে কিনা, উত্তেজক কারণ কিছু ঘটেছে কিনা, কেন আটকে গেল, এই চলতে চলতে হঠাৎ আটকে গেল কেন? হ্যাঁ, এইগুলো কিন্তু খুব ভাববার বিষয়। হাত চুলকালে হবে না বাবা। হ্যাঁ, হাত চুলকালে হবে না, এটা মাথায় রাখতে হবে। ওষুধ দেয়াটা সোজা, কিন্তু ওষুধ না দেয়াটা হচ্ছে সর্বাপেক্ষা কঠিন। আমরা ওষুধ দিয়ে যত না ক্ষতি করি, ওষুধ সরি, আমরা ওষুধ দিয়ে যত ক্ষতি করি, ওষুধ না দিয়ে কিন্তু তার থেকে অনেক বেশি উন্নতি করি। আমার সদ্য শিক্ষক দাদা তপন কাঞ্জিলার একটা ঘটনা আপনাদের তুলে ধরি। কোন একটা কেস নিয়ে আমি বললাম, স্যার আপনি দিলেন না, দেখছেন তো এত কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আমি তাকে বললাম, তো তখন স্যার বলছেন, দেখ আমি বুঝতে পারছি না যে ওষুধটা দেওয়া যাবে কিনা। আর স্যার তারা তো পেশেন্টটা তো এখান থেকে চলে যাবে, চলে গিয়ে অ্যালোপ্যাথি করে বা কোনো হোমিও চিকিৎসকের পাল্লায় করলে তার দায় কে নেবে। তখন বলছে, দেখ সে দায় তো আমি নিতে পারি না, কিন্তু এক কথা শোন, আমি যদি বুঝতে না পারি রবার্টসের বই পড়। হ্যাঁ, বল স্যার বলে, আমি জানতাম সেটা, বুঝতে না পারলে ওষুধ দেবো না, অপেক্ষা কর। এই যে কথাটা, যেটা এই ধৈর্যটা কিন্তু আমাদের থাকা দরকার। পেশেন্টকে কনভিন্স করতে হবে যে তোমার এখন ওষুধ দেওয়ার মতন আমি জায়গা পাচ্ছি না, তুমি একটু ওয়েট করো, পেশেন্ট চলে যাবে যা। কিন্তু যদি সৎ পথে যদি থাকেন, দেখবেন বহু পেশেন্ট আছে পরবর্তীতে আমার কাছে 15 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর আগের পেশেন্ট পর্যন্ত আমার কাছে ফিরে আসছে ইদানিং। এই লকডাউনের পর আমার বহু পেশেন্ট নষ্ট হয়ে গেছিল, 10 মাস আমি চেম্বার করিনি, একদম শূন্য প্রায় হয়ে গেছিল প্রায় আমার মেন চেম্বারটা। কিন্তু এখন দেখছি ওই ওই তখনকার পেশেন্ট গুলো, মানে পুরোনো পেশেন্ট গুলো অদ্ভুত ভাবে ফিরতে শুরু করেছে। এটা এটা মানে হচ্ছে কি একটাই, যদি আপনি হোমিওপ্যাথিতে সঠিক পদ্ধতি দিয়ে কাজ করার চেষ্টা করেন, রোগীর প্রতি যদি দরদ দিয়ে যদি কাজ করার চেষ্টা করেন, আন্তরিকভাবে যদি কাজ করার চেষ্টা করেন, আপনার অভাব কোনোদিন হবে না। ঠিক আপনার সত্যের জয় হবে। কারণ সে যখন অন্যান্য জায়গাতে চিকিৎসা করে, যখন তুলনা যখন করবে যে এই ডাক্তারের কাছে গেলে পরে আমার হতে পারে, কারণ এই ডাক্তার আমাকে অনেক সময় দিয়েছে। তা আমি এমন প্রশ্ন একজনকে করেছিলাম যে আপনাকে তো আমি সারাতে পারিনি, আপনি তাহলে আসলেন কেন আমার কাছে? ডাক্তার তখন তো আপনি অল্প বয়স ছিল, সারতে পারেননি, কিন্তু আপনি আমার পেছনে কয়েক ঘন্টা সময় দিয়েছিলেন। আজ পর্যন্ত যে কটা ডাক্তার দিলাম, সেই সব কটা ডাক্তারকে যোগ করলেও আপনার মতো সময় কেউ দেয়নি। আমি এটুকু ভাবলাম যে আপনি চেষ্টা করবেন। এখন এসে দেখলাম তুমি আরো বেশি জিজ্ঞেস করছেন, তখন যা জিজ্ঞেস করতে তার থেকে আরো ক্রিটিক্যাল প্রশ্ন করতে। ফলে ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে পেশেন্টের মনে স্থায়ী কান একটা আমি পেয়ে গেছি, এই ডাক্তার চেষ্টা করবে, 20-22 বছরে ফিরে আসলো, এটা কি লাভ নয়? 20-22 বছর যত দেরিতে ফিরে আসবে তত ভিজিট বেশি পাবে না।
ফলে এই সাময়িক লসটাকে ভাববেন না, সাময়িক লসকে কখনো ভাববেন না। সত্যকে ধরে থাকুন, নীতিকে ধরে থাকুন, অর্গানামকে বোঝার চেষ্টা করুন। বুঝতে না পারলে সিনিয়র যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করুন। হ্যাঁ, নীতি হয়তো আপনাকে, সত্য হয়তো আপনার সাময়িক কষ্ট দিতে পারে, কিন্তু আলটিমেটলি কষ্ট দেবে না। আলটিমেটলি কিন্তু সত্য আপনার পেছনে খুঁটি হয়ে দাঁড়াবে, এবং সেটা খুব মিথ্যে নয়। এবং আমার জুনিয়র বন্ধুদের আমি বলছি, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমরা কিন্তু বারে বারে এগুলো দেখেছি, দেখে তবেই আমরা কিন্তু এই কথাগুলো বলছি। আমাদের এখানে কোনো রেফারেন্স আমি বলিনি, আমি তো আমার প্র্যাকটিস জীবনের গল্প থেকে বলছি। এখানে অনেকে উপস্থিত আছে, পার্থ আছে, স্বপন আছে, আমি দেখতে পাই, এই দুজনকে দেখতে পেয়েছিলাম। আরো হয়তো অনেকেই আছেন যারা কিন্তু এই উদাহরণগুলো তারা কিন্তু অ্যাড করতে পারবেন, এবং ফলে সেই অ্যাডটাও কিন্তু খুব জরুরি কিন্তু। তারপরে প্রশ্নোত্তর পর্ব হবে, কারণ ব্যাপার হচ্ছে যে আমরা যে আলোচনাটা করলাম এটা অনেক জুনিয়র চিকিৎসক দেখতেই পান না, দেখাবে কি? আমাদের তো দেখাবার লোক ছিল, আমাদের দেখাবার মতো চিকিৎসক ছিলেন। আমরা আমরা যে সময় শিখেছি, আমাদের চিকিৎসকরা বলে দেখিয়ে দিতেন। তার গন্ডগোল হয়ে পড়ে স্যার, আমার মনে আছে একটা গোটা গায়ে ছোপ, ছোপটা প্রায় 10-12 বছর কি আরো বেশি হবে বোধহয়। তা ডাক্তার কেশি দাস তাকে থুজা দিয়েছিল, থুজা 30 দিয়েছে। থুজা 30 দেওয়ার পর পরের মাসে 50% চলে গেছে। ও, আমরা তো আমরা আনন্দে লাফিয়ে উঠেছি। স্যারের মুখে কোনো হাসি আর দেখছি না, স্যারের মুখে কোনো হাসি দেখছি না। তো স্যার তখন রেকর্ডিং টেকর্ডিং করে টোরে কিছু বলছে না, চুপচাপ আছেন। তা পেশেন্টের সেরকম কোনো অন্যদিকে কোনো ইমপ্রুভ কিছু সেরকম বোঝা যাচ্ছিল না। তখন আমরা, স্যার এ তো মিরাকেল কেস হয়ে যাবে। মিরাকেল কেস হচ্ছে রে, 10-12 বছরের কেস, তোর 1 মাসের মধ্যে অর্ধেক চলে গেল, এটা মিরাকেল হলো? তোদের কাছে মিরাকেল হতে পারে, আমি তো ল খুঁজে পাচ্ছি না। অন্য কোনো সিমটম সেরকম কোনো পরিবর্তন হয়েছে? খিদে পরিবর্তন হয়ে বা অন্য কিছু সেরকম কিছু হয়েছে কি? হঠাৎ করে চলে গেলে এটা তো ঠিক হচ্ছে না, ব্যাপারটা ঠিক হচ্ছে না, এটা তো গন্ডগোল। তা পরের মাসে যখন আসলো তখন দেখা যায় যে স্ক্রিনটা ওইখানেই দাঁড়িয়ে আছে, ইমপ্রুভমেন্টটা। পরের মাসে তার সম্ভবত খিদেটা বেড়েছিল, বা তার মেন্সটা হয়তো ইমপ্রুভ করেছিল, এমন একটা কিছু হবে বোধহয়। স্যার তখন মানে আর কি সে একটা শ্বাস ফেললেন আর কি। তারপর আমি পরে স্যারকে জিজ্ঞেস করলাম, বলে এবার বুঝলাম যে ওষুধটা ঠিক মতোই আছে। তো তারপর দেখুন, তার মানে আমাদের স্যারেরা কতটা নীতি নিয়ে কাজ করতেন, কতটা সতর্ক ভাবে কাজ করতেন। নীতি নিয়ে তারাই কাজ করতে পারে যারা পেশেন্টকে ভালোবাসে, মানুষকে যাদের ভালোবাসে। মানে মানুষকে ভালোবাসুন, এবং অর্গাননকে হৃদয়ে গ্রহণ করার চেষ্টা করুন। ভুল আমাদের হতে পারে, কারণ আমরা তো মানুষ। আর সত্যি কথা কি, হোমিওপ্যাথি হচ্ছে বর্তমান যুগের বিচারে অনেক অ্যাডভান্স একটা চিকিৎসা ব্যবস্থা। তো সেক্ষেত্রে আমাদের ভুল কিছু হবে, কিন্তু জ্ঞানত যেন ভুল না হয়, আমাদের ব্যক্তিগত দোষে যেন ভুল না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ। আজকে বক্তব্য শেষ। ঠিক আছে, স্যারকে অনেক ধন্যবাদ। তো আমাদের সঙ্গে অনেক স্যারেরাই আছেন। আহ, আমি ডক্টর স্বপন ভুরে স্যারের কাছে যেতে চাইছি। স্বপন ভুরে স্যার, আপনি যদি কিছু অ্যাড করেন এই 11তম অবজারভেশন সম্পর্কে, যদি একটু অ্যাড করেন ভালো হতো। স্যার শুনতে পাচ্ছেন? স্বপন ভুরে স্যার। স্বপন ভুরে স্যার, আপনি আপনি মিউট হয়ে আছেন, আনমিউট করুন। স্যার তো মনে হয় শুনতে পাচ্ছে না, মনে হয় কিছু সমস্যা হচ্ছে। ঠিক আছে স্যার, যদি না আসতে পারেন আমি পার্থ প্রদীপ চৌধুরীর কাছে যেতে চাইছি। পার্থ প্রদীপ চৌধুরী স্যার, আপনি মিউট, হ্যাঁ আনমিউট করুন। আপনি যদি কিছু হ্যাঁ, অ্যাড করেন। আমি হ্যাঁ স্যার। প্রথমেই তো আমার আমার বিশেষ বন্ধু, আমরা সেই একসাথে পড়াশোনা করেছি। আবার আমরা পরবর্তীকালে যে সমস্ত টিচার, এসব তো আমাদের টিচার গেছি। তবে অমর যেরকম ওই কলেজ লাইফে পড়তে পড়তে যেত, সেটা আমার ভাগ্যে জুটে নেই, বা সেই সময় আমি মনে করতাম না। আর এরাও সেই গল্পগুলো করতো না, একটু স্বার্থপরের মতনই কাজ করে। যাই হোক, তাছাড়া আমরা সেই কলেজ লাইফ থেকে, আমি প্রথমে তো বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়তাম।
তারপরে আমি থার্ড ইয়ার থেকে এই অমরের বন্ধুত্ব পাই আর কি, সাহচর্য পাই। তাই যাই হোক, অসাধারণ অসাধারণ বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে অমর ডিসকাস করেছে। এই 11th অবজারভেশনটা দুর্দান্ত বলেছে। এখন এর উপরে বলার কিছু নেই, এডিশন করার জন্য নিজের অভিজ্ঞতা থেকে হয়তো একটু শোনানো যেতে পারে বড় জোর। আর হ্যাঁ, ডাইরেকশন অফ হ্যাঁ স্যার। কিওরের কথা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, কি কন্টিনিউ করুন স্যার। ডাইরেকশন অফ কিওর, এটা তো কেউ তিনটে বলে কেউ চারটে বলে। হেডিং এর ডাইরেকশন অফ কিওর, আসলে হেডিং কিন্তু সাজিয়েছেন। ডাইরেকশন অফ কিওর এও হেনেমেনেরই কথা, বিভিন্ন জায়গায়, হয়তো এক জায়গায় নয়, হেডিং সেটাকে এক জায়গায় করেছেন। এবং আমি বিভিন্ন জায়গায় বক্তব্যের মাধ্যমে বা আমার লেখালেখির মাধ্যমেও আমি প্রায় সর্বক্ষেত্রেই এই ডাইরেকশন অফ কিওরের কথাটা বলে থাকি। অমর কিছু বলবি নাকি? না না, আমি কিছু বলবো না, হ্যাঁ আমি তাহলে বলবো। আচ্ছা। আচ্ছা, না না, তোরা আনমিউট দেখলাম ওই জন্য। যাই হোক, তাই এই চারটে যে ডাইরেকশন অফ কিওর, মানে উইদিন আউটওয়ার্ডস, ভেতর থেকে বাইরে বার হবে, এ শুধু স্কিন ডিজিজ নয়, এ আমি মানে 50 বার ডায়রিয়া হতেও দেখেছি। ওই যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। পেশেন্টটা ছিল টিউবারকুলি নামের পেশেন্ট। তার কাঁধে একটা টিউমার ছিল, একটু শ্বাস প্রশ্বাসের কষ্ট ছিল, আর সব পুরো সিমটমস গুলো তো ওইটা খাতাটা নিয়ে বসে নেই। তার রুগীকে আমার বলা ছিল এই ধরনের কিছু হলে পারে আপনি অধৈর্য হবেন না। তা বাড়ির লোকে অধৈর্য হয়ে যায়, কিন্তু রুগী বলে, আমি যাচ্ছি, তা কি হয়েছে, আমি যাচ্ছে আসছে আবার যাচ্ছে আবার আসছে, তা আমি তো সেই রকম দুর্বল হয়ে পড়িনি, আমি তো ঠিকই আছি। তা ওরা যা বলে বলবে। তা রুগীর বাড়ি থেকে আমার কাছে লোক এসেছে, এবং বাবার কথাটা, মানে ছেলে এসেছে তার বাবার কথাটা বলছে, আবার বাবা এরকম বলছেন। ঠিক আছে, ওষুধ আর দেওয়ার কিছু না, ওষুধ দেওয়াই আছে। কানে রস পড়তে দেখা গেছে। এমনকি আমার একটা মানে বিরল অভিজ্ঞতা, আমাদের এদিকে একটা আহ, ওই ওল্ড হোম আছে আর কি, ওই যেটা ওই স্বাধীনতা সংগ্রামীদের, ওটা রাখার জন্য সরকারি একটা বাসভবন, পরবর্তীকালে যাদের থাকা টাকা জায়গা থাকে না, গভর্নমেন্টের একটা বাসভবন, আমি যেখানে থাকি তার কাছাকাছি থাকে, সেই ওল্ড হোম বলে আর কি। তা সেখানেতে তাদের দেখাশোনার কেউ থাকে না এরকম, তো ওদের যদিও ডাক্তার, সরকারি ডাক্তার আছে, তবু তারা প্রাইভেট ডাক্তার। আমাদেরই কাছাকাছি একজন ডাক্তারের কাছে যেতেন, তাদের পয়সার অভাবের জন্য। ওদের ডায়াবেটিক পেশেন্ট ছিল, আর হাই প্রেসারের, হাই ব্লাড প্রেসারের পেশেন্ট। তো সেই ডাক্তারবাবু, এলোপ্যাথিক ডাক্তারবাবু, ওদের ওই ফিজিশিয়ান স্যাম্পেল থেকে ওষুধগুলো দিতেন, আর নগদ কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতেন। তো সেই ডাক্তারবাবু মৃত্যু হওয়ার পরে ওই রোগী আমার হাতে আসে। তা আমি দেখলাম যে এই আমাদের যেসব রুগী আসে তারা তো সব এলোপ্যাথিক ওষুধ খায়। আমরা এমন কতগুলো ক্ষেত্র দেখি যে আমরা ওষুধগুলো ট্যাপারিং কিছু করতে হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে, আর যারা প্রথমে এইরকম রোগ নিয়ে আসে, ডাইরেক্ট এলোপ্যাথিক ওষুধ বন্ধ করে দেওয়া হয়। তা যেহেতু ওদের তো ওষুধ দেওয়ার আর লোক নেই, আর পয়সা দেওয়ারও লোক নেই, তারা ওষুধ কিনে খেতে পারে না বা ওষুধের স্যাম্পেল পায় না, অথচ আমার রুগী হয়ে আসলো। তা আমি চিকিৎসা করাতে অদ্ভুত জিনিস দেখলাম, এবং যেটা তার আগে আমার অভিজ্ঞতা ছিল না। আমিও ভাবতাম যে সুগার বা এই হাই ব্লাড প্রেশার বোধহয় ইনকিউরেবল ডিজিজ। তার চিকিৎসা আমাদের এই হোমিওপ্যাথিক প্রিন্সিপাল মেনে চিকিৎসা করার পরে সেই রুগী কিন্তু তার, আমি এগুলো ডেটাগুলো রাখতাম। তা দেখলাম সুগার লেভেল নর্মাল, প্রেশার লেভেল নর্মাল, এটা হয়েছে। পরিবর্তে দিয়ে গেছে কি, তার ওই দুটো হাতে আর দুটো উরুতে একজিমা বেরিয়েছে। সেই একজিমাটা বহু বছর ধরে ছিল, একেবারে শেষও হয়নি। যাই হোক, পরবর্তীকালে তাদের অনেক বয়স হওয়ার পরে তারা মারা গেছে। আর একটা খুব বিরল, মানে আপনার যে গোলপার্কে যে ইয়ে আছে, ওই রামকৃষ্ণ মিশনের একটা আশ্রম আছে, হ্যাঁ, এই
ঢাকুরিয়া গোল পার্কে বালিগঞ্জে। তা সেখানে একজন সিকিউরিটি গার্ড, তার একটা পায়েতে গ্যাংগ্রিন হয় আঙুলে। পরবর্তীকালে শুনি আর কি, সুস্থ হওয়ার পরে যে যাদবপুর কেপিসি হসপিটালে দেখানোর পরে তার ওই পাটা আঙুল অ্যাম্পুটেশন করার কথা হয়েছিল। রুগীটা যখন সুস্থ হয় তখন ওই গল্পটা বলছে। তার আগে তা আমার মেডিসিন ছিল কার্সিনোসিন। অদ্ভুত ব্যাপার, ওই পেশেন্টের তার আগের যে ওল্ড সিমটমস হিসেবে তার টাইফয়েড ম্যালেরিয়া দুটোই হয়েছিল, এবং পরপর টাইফয়েড ম্যালেরিয়া যে তার শুধু এই লক্ষণ দিয়ে দেখলাম তা নয়, তার মামা শ্বশুর আর তো বাড়ির লোকে সব ভয় পেয়েছে, আর হোমিওপ্যাথি করবে না, এইসব সাংঘাতিক অবস্থা, একে এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। আমার উপর জোর করছে যে আপনি বলুন, পেশেন্ট তো শুনছে না। আমিও পেশেন্টকে বলছি, দেখো তোমার এই মারাত্মক অবস্থা, তা তুমি বাড়ির লোকের কথা শুনে যাও না, চিকিৎসা করাও। তা আমি তো প্রেসারে পড়েছি, মারাত্মক প্রেসারে পড়েছি। তা রুগী একটা কথা বললো যে বাড়ির লোকে যে যা বলে বলুক, আমি কারুর কথা শুনবো না, আমি আপনার ওষুধই খাবো। এবং তার যে প্যাথোলজির যে রিএপিয়ার অফ ওল্ড সিমটমস, যেটা আমরা শুধু এই যে লক্ষণ দেখলাম তা নয়, তার প্যাথোলজি রিপোর্টও কিন্তু টাইফয়েড এবং ম্যালেরিয়া প্রমাণিত হলো। সেই রোগীও ধীরে ধীরে সুস্থ হলো। এমন রোগী দেখলাম আর কি, যার সুগারের লেভেল হচ্ছে 555। যে কোনো এলোপ্যাথিক ডাক্তার দেখলে আমার তো মনে হয় তো একবার ইনসুলিন ডাইরেক্ট ইনজেক্ট করবে। তা পেশেন্ট ওই আমার ওষুধ ছিল লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম বোধহয় 0.3 ওই একটা ডোজ দেওয়া ছিল। তা দেখলাম তার পরপর 3বার ওই মানে হ্যালো হ্যালো, হ্যাঁ কে কি বলছে? হ্যাঁ স্যার, ওই একজন কেউ আনমিউট করেছিলেন, আপনি কন্টিনিউ করুন স্যার। আচ্ছা, তা সে দেখলাম কার্বঙ্কেল হতে, ওই যে পিঠে ঘাড়ের কাছে, তারপরে পিঠে কার্বঙ্কল হয়েছে, যে পুঁজ রক্ত, মারাত্মক যন্ত্রণা, মারাত্মক যন্ত্রণা, রুগী সহ্য করছে। তো এই রুগীগুলো মানে আমাকে চান্স দিয়েছে আর কি, এরা ধৈর্য ধরেছে। তা সে সে ঘটি ঘটি পুঁজ রক্ত বার হওয়ার মতন আর কি, এদিকে বার হচ্ছে আর ওদিকে সুগার লেভেল কমছে। যে রক্তবার এবার পরীক্ষা করাচ্ছে, সুগার লেভেল কমে আসছে। সেই পেশেন্টটি কদিন আগে তার আবার দেখলাম সেই পুরোনো জায়গার যে তার কার্বনকলটা হয়েছিল, সেইখানে আবার একটু ওই চুলকে একটু বড় হয়ে আবারও পুঁজ রক্ত বার হলো। তার আগে এসে রুগী বলছে, ডাক্তারবাবু আমার চোখে যেন কিছু সমস্যা আছে, চোখের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টও নিয়ে রেখেছে। এইবার এসে আমাকে রিপোর্ট দিচ্ছে, ওষুধ নিতে আসে নাই, দেখা করতে এসেছিল কাছাকাছি পেশেন্ট। এসে বলছে, ডাক্তারবাবু আমি তো আমার চোখের সমস্যার কথা বলছিলাম, এবং আমি চোখের ডাক্তারের কাছেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, কিন্তু এখন তো চোখটা মনে হচ্ছে অনেকটাই ঠিক হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার না! তার সেই পুরনো সেই যেখানটায় তার ওই কার্বনকেল হয়েছিল, সেই জায়গাটা আবার পাকলো, পেকে আবারও ঘটিখানেক। বলছে কি, ডাক্তারবাবু এই একটু আমি পিঠটা একটু বাঁকিয়েছি, আর একদম তীর্যক গতিতে সেই ফোয়ারার মতন উঠে এসে আমার স্ত্রীর একদম সে কাপড় পুরো ভিজিয়ে দিয়েছে। ঘটিখানেক বোধ হয় আবার হবে। তা এরকম বেশ কিছু রুগী, এবং এটা লক্ষ্য করি, এখন তো অধিকাংশ ক্ষেত্রে রুগীর এগুলো দেখি, এবং যেখানে আমি এগুলো দেখি সেখানে আমি আরোগ্য সম্পর্কে খুব নিঃসংশয় হই, মানে নিশ্চিত হই। আবার এমনও ঘটেছে যে স্কিন ডিজিজ ডিএপিআর করেছে, রুগী এসে যে আনন্দ করুন, সেই রুগী চলে গিয়ে আর আসে নাই, যার রেফারেন্সে এসেছে তাকে আবার বলছে যে কি ডাক্তার, আমি চুলকানিতে কষ্ট পাচ্ছি, এইসব বেরিয়েছে আমার, আর উনি বলছেন আনন্দ করুন, কোনো ওষুধ দিতে হবে না, যা ওষুধ দেওয়া রয়েছে ঠিক আছে। সে রুগী আর আমার কাছে আসেনি। আর প্রথমবারেতেই কিন্তু ওই ডাইরেকশন অফ কেওটা তার ফলো আপ করতে লেগেছে। তা আমি আমার নিজের কাছে খুব ক্লিয়ার যে আমি প্রিন্সিপাল মেনে ওষুধ দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি দেখছি লটাকে ফলো করছে।
আমার তো কিছু ভুল নেই। এখন আমার একটাই ভুল রয়েছে, আমি রুগীকে হয়তো কনভিন্স করতে পারিনি, সেটা বলা যেতে পারে, রুগীকে আমি বোঝাতে পারিনি। তা প্রতিনিয়ত এখনকার বুঝতাম না, আগে তো গন্ডগোল বহু কিছুই ছিল। প্রতিনিয়ত কেস ট্রেকিং থেকে আরম্ভ করে, ইভ্যালুয়েশন থেকে আরম্ভ করে, অবজারভেশন তো কিছু বুঝতামই না। তারপরে সেকেন্ড প্রেসক্রিপশন, সেখানে হুটহাট করে এই অমর যে লাস্টে যে কথাটা যুক্ত করলো, ওই যে স্ট্যান্ড স্টিল পজিশন একটা জায়গায় আসবে, এই জায়গাটায় মানে কি ওই ওষুধটা কাজ করতে করতে মাঝখানটায় কোনো কাজ করে না, সেই জায়গাটায় যদি আমরা রিপিট করি বা ওষুধ পাল্টাই, মারাত্মক ভুল হবে এবং কেসটা ড্যামেজ হয়ে যাবে। তো ওই জায়গাটা আমাদের কিন্তু আর একটু অপেক্ষা করতে হবে। আর তপন কাঞ্জিলাল স্যারের যে উদাহরণটা দিলেন আর কি, যে আমি বুঝতে পারছি না, এটা খুব সুন্দর কথা। মানে অমর যা বুঝিয়ে দিয়ে গেছে, যা বলেছে, এর কোনো জবাব নেই। হ্যাঁ, যেখানেতে আমি বুঝতে পারছি না সেখানে কিন্তু আমার কিছু দেয়া যাবে না, ওই প্লাসিবোই দিতে হবে। আবার এই এখন যে আমরা রুগীগুলো পাই, আমরা তো খুব ফ্রেশার রুগী পাই না, যারা শুধুমাত্র ওই বিভিন্ন মায়াজমের কম্বিনেশন করেই অসুখ ঘটিয়ে এসেছে, তা তো নয়। আমার কাছে অধিকাংশ ক্ষেত্রে আসে অনেক ডাক্তার ফেল করে, এবং হয় হোমিওপ্যাথিক, নয় অ্যালোপ্যাথিক, নয় এটা ওটা সেটা আয়ুর্বেদিক, সব রকম করে দিয়ে তো আসে। এখন এইসব ক্ষেত্রে একটা জটিলতা অবস্থা হয়। সেখানেও আমি বিউটি দেখেছি যে একটা যেন সব জড়িয়ে রয়েছে, কোন একটা যেন ঠিক একটা পোর্ট্রেট আসছে না। আমি প্লাসিবো দিয়ে গেছি, প্লাসিবো দিয়ে নেক্সট ভিজিটে 1 মাস পরে যখন এসে খবর দিচ্ছে রুগী ভালো আছে। আর ভালো আছে যখন, আর আমার করার কি আছে, আমি প্লাসিবো ছাড়া আর কি বা দেবো? তাই এই করতে 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 এমন রুগী আছে আমার, সে 1.5-2 বছর ধরে ওই প্লাসিবোই খাচ্ছে, প্রথম থেকেই প্লাসিবো খাচ্ছে, আর রুগী কিন্তু ইমপ্রুভ করছে। যেটা রুগীরও একটা ধারণা ছিল না যে সে বোধহয় কখনো সুস্থ হবে। তা সেই রুগী আবার অন্য রুগী আমার কাছে পাঠায়, কিন্তু যে রুগীটা প্রথম থেকেই প্লাসিবো খাচ্ছে, সেই রুগী আমার কাছে কিন্তু পেশেন্ট পাঠাচ্ছে। মানে মজার বিরল অভিজ্ঞতা। এই শেষ বয়সের এগুলোকে বেশ ফলো করছি। এগুলো খুব মজাদার, খুব ভালো লাগে। আর রুগী যখন সুস্থ হয় না, তখন ওই পয়সা কি দিল না দিল, এই আনন্দটা যে কি হয়, একটা স্বর্গীয় আনন্দ পাওয়া যায়। এই যে হেনিম্যানের কথা না, ডিভাইন মেরিটোরিয়াস সেলফ স্যাটিসফ্যাকশন, এটা পাই মাঝে মাঝে। আবার কখনো কখনো কিছু কিছু কেস তো আবার বুঝতেও পারি না, অপেক্ষা করতে হয় তার একটা পোর্ট্রেট পাওয়ার জন্য। আমাদের তো সেই কেসটাকে আবার অনেক মেন্টাল সিমটমস তো আমরা, মানে আমরা যতই জানার চেষ্টা করি কেন, একটা রুগীকে কি ঠিকভাবে কখনোই কি পরিপূর্ণভাবে জানতে পারি? আমাদের আসলে এই একটা রুগী দেখতে এত সময় লাগে কেন? আমরা তো প্রতিনিয়ত যেই সমস্ত সিমটমস রুগী বলে, বিশেষ করে মেন্টাল সিমটমস, সেইগুলোকে তো আমাদের জাজমেন্ট করতে করতেই অনেক সময় চলে যায়। এবং যতই আমরা সিমটমস নিই, আমার তো মনে হয় যেন এটা কখনোই কমপ্লিট ভাবে আমরা জানতে পারি না। হ্যাঁ, তা এই দেখা যায় যে আমরা বারবার, আমি ওই জন্যে আমার যে খাতা থাকে, একটা মোটা খাতাই থাকে, তাতে মাইন্ড বলে ওই 4-5টা পাতা আমি রেখে দিই মেন্টাল সিমটমস দেখার জন্য। কিন্তু মূলত যখন কেস রেকর্ডটা করি তার মধ্যেই থাকে। তা সেখান থেকে এবার তুলে তুলে নিয়ে এসে ওই বিভিন্ন ভিজিটে যে কথাগুলো বলে, সেইগুলোকে এক জায়গায় করার চেষ্টা করি। কারণ এই যে তার যে প্রথম থেকে যে মানুষটা, তার ধরন ধারণ, এই জিনিসগুলো কিন্তু সহজে পরিবর্তন হয় না। এই মানসিক লক্ষণগুলো সহজে পরিবর্তন হয় না। আবার এর পরিবর্তনও দেখা যায়। যেমন আমি দেখেছিলাম যে 3 টাইমস হ্যাঙ্গিং করতে গেছে ফ্যানের সাথে এমন একটা পেশেন্ট, এবং তার স্বামী আমার কাছে মানে খুব একটা অ্যাংজাইটি নিয়ে এসেছে। দেখুন ডাক্তারবাবু, আমার স্ত্রী তো এই বার্তিনেক আমি 3বারই আমি রক্ষা করতে পেরেছি, কিন্তু আমার তো মনেই হয় যে ও আমার কখনো অবর্তমানে সিলিং ফ্যানে সে গলায় ওই কাপড় জড়িয়ে ও তো মরে যাবে। আমার 2টো বাচ্চা আছে, আর সব থেকে আমার যেটা কথা, ও মরে যাবে এটা আমি জানি, এতবার যখন অ্যাটেম্প করেছে। তাই
পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে, এই যেন আমার খুব এইটার থেকে আমাকে কিভাবে বাঁচাতে পারবে। তা- তার হাজবেন্ড যখন এই কথা বলছে, কাছাকাছি তার শ্বশুর বাড়িও বটে, শ্বশুর মশাই এসে আবার আমার ডাক্তার ঢুকে পড়েছে। যাই হোক, উভয়ের কাছ থেকে শুনে, আর রুগীটাকে আমি খানিক জানতাম, অন্যান্য বিষয়ে চিকিৎসা টিকিৎসা করাতো, তা আমার সেটা সিলেক্টেড মেডিসিন ছিল আর্সেনিক অ্যামেল। এবং ঘটনা হচ্ছে, এবং ওই পেশেন্টটার আরো একটা বেশ বিরল একটা লক্ষণ ছিল, যে ও রেগে গেলে পারে কোনো বিষয়েতে, কোনো কিছু দ্রব্য ওই হাতের কাছে যা পাবে ছুঁড়ে তার হাজবেন্ডকে বা তার দুটো মেয়ে আছে তাদেরকে আঘাত করবে, এবং সেই যে ব্লিডিং হবে সেটা দেখতে দেখতে তার রাগটাও আস্তে আস্তে কমবে। অদ্ভুত। তা আর্সেনিক অ্যালবাম ওষুধটা খাওয়ার পরে সেই পেশেন্ট আজও বেঁচে আছে। সে এর পরে আর কখনো ওই যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা আর করেছে কিনা এই রিপোর্ট আর পাই না। যাই হোক, মানে প্র্যাকটিস জীবনের অভিজ্ঞতা বা এই ডাইরেকশন অফ কিওরের এই যে উইদিন আউটওয়ার্ডস, এই যে ফোঁড়া হয়েছিল বলেই ফোঁড়া হবে, এটা সবসময় আমি দেখিনি, তবে স্কিন ডিজিজ আকারে আসে। এবং ওই যে রিংওয়ার্ম ভর্তি হয়ে যাওয়া একদম পিঠ থেকে পেট থেকে সারা শরীরে, এবং আহ, রুগীকে তাদের ওই যে দেখে আত্মীয় স্বজন বাড়ির লোক সকলেই আর কি ওই ভয় পাওয়ার মতন অবস্থা, এই কি হোমিওপ্যাথি করছো, এইসব কি ভালো হবে, এই করো সেই করো। কিন্তু দেখেছি যে রুগীরা সময় দেয়, ধৈর্য ধরে, তাদের কিন্তু সেরে যেতেও তো দেখছি। কিন্তু সব ফেলিওর আমরা অনেক সময় মনে করি ফেলিওর, অনেক সময় কি হয়, এই যেমন অমর বললো আর কি, ওই রিং ওয়ান বেরিয়েছে, তাকে বেশি নাম দিয়ে দিল, এইগুলো তো খুবই খারাপ জিনিস। এই হোমিওপ্যাথিতে প্যালিয়েশন দেখুন, এখানে খুব মজার কথা, সেই সিঙ্গেল মেডিসিন দেওয়া হয়েছে, সেই পোটেন্টাইজ মেডিসিন দেওয়া হয়েছে, সবকিছুই হলো, কিন্তু সবকিছু দেওয়া হলো এবার সেটা কি হোমিওপ্যাথি হলো? এই জায়গাটা যে একটা সিঙ্গেল মেডিসিন পোটেন্টাইজ ফর্মে মিনিমাম ডোজে সব দিলাম, কিন্তু যদি হোমিওপ্যাথিক প্রিন্সিপালকে না ফলো করে, তাহলে সেটা হোমিওপ্যাথি সম্মত হলো না। আরো আমরা ক্লিয়ার করব, এই জন্যই তো হোমিওপ্যাথিক রেমেডি বলা হচ্ছে, ড্রাগ মেডিসিন রেমেডি, দি রেমেডি, এই জায়গাটায় বলা হচ্ছে যেখানেতে কিন্তু এই ডাইরেকশন অফ কিওরকে ফলো করবে। খুব সুন্দর আলোচনা অমর করেছে, অমরকে অশেষ ধন্যবাদ। আর আপনারা আমার কাছ থেকেই শুনতে চাইলেন, এত সময় ধরে আমি একটু বকর বকর করলাম, আপনাদের অশেষ ধন্যবাদ, এই বলে আমি রাখছি। স্যার, কার- কার্সিনোসিন কেন এক সেকেন্ড। দিয়েছিলেন স্যার পেশেন্টের? ওইটা একটু কাইন্ডলি স্যার, কোন সিমটম গুলো একটু বললে আমাদের আরো ইন্টারেস্টটা বাড়বে। আসলে কেসটা সেই আমার যে খাতা থাকে সেই খাতাটা নেই, এবং এটা বহুদিন আগের, আমরা যেরকম ভাবে দেখি তার মেন্টাল সিমটমস, তার ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, এই যে গ্র্যান্ড টোটালিটি যা বলা হয় সেই রকমই। এখন আমি বানিয়ে বানিয়ে যদি কার্সিনোসিনের কিছু সিমটম সাজিয়ে বলি, সেটা তো এটা সত্যি বলা হবে না। আর সেই পেশেন্ট তো সবটা আমার তো মনেও থাকে না। কার্সিনোসিন দেওয়া হয়েছিল ওই পেশেন্টটাকে, তারপর ওইটা হয়েছিল, এই সবগুলো মনে আছে, কিন্তু সে যে কি কি সিমটমস দিয়েছিল সেগুলো এখন আর মনে নেই আমার। খাতা ছাড়া থ্যাংক ইউ ওগুলো স্যার। বলা যাবে না। ধন্যবাদ ইয়ে, স্যার। হ্যাঁ স্যার। পার্থ, তোকে একটা মজার কথা বলি। আমার প্রায় 20-25 জন পেশেন্ট আছে যাদের মানে স্কিন ডিজিজ আছে, হ্যাঁ, মানে দাঁত বেশি, অন্যান্য আছে, তারা শুধু একটা কথাই বলে যে ডাক্তারবাবু একটা জিনিস ভালো আমাদের দিয়েছেন পুরস্কার, বা কেউ বলে বোনাস। আমরা তাহলে সারিয়ে না, বলে বাবা, এটা সারিয়ে যা বিপদে পড়েছিলাম আপনি আমাদের উদ্ধার করেছেন, আমরা মলমও লাগাবো না, কিছু লাগাবো না, বরঞ্চ একটু আরাম পাবো, সুযোগ সুবিধা পেলে, আড়াল পেলে পরে একটু চুলকে ফুলকে নেবো, আরাম পাবো, এটা আমরা মলম দেবো না। মানে কনভিন্স করি যে পেশেন্ট চেঞ্জ হয় না তা নয়, বেশ কিছু পেশেন্ট চেঞ্জ হয়, এটা যে ঘটনা, এটা হয়তো এই বয়সে এসছি বলে হয়তো হয়েছে, আগেকার হলে পরে তো সাধ্য করে। আরে চেম্বারে এসে আমাকে জানিস তো এই ইয়ে বার করেছিল বলে গ্যাপাইটিস দিয়ে, এই তার এক্সিমা ছিল হাতে, না এত খেজুরের রস মতো পড়ছিল, কি করেছিল, ন্যাপলা দিয়ে সে মেরেছিল আমাকে একদম, তখন সবাই পাস করে সবাই প্র্যাকটিস করছে, জানিস তো, ভাতটা সরিয়ে নিয়েছি বলে কাঁচটার মধ্যে বসে গেছে, সে মালকে লোড হয়েছিল। হ্যাঁ, তা সে ওই ব্যথা, আমাকে এরকম তো অভিজ্ঞতা। ডাক্তার, আমি তখন তো অল্প দিন প্র্যাকটিস করছি,
আমাকে তো স্যার এত স্কিন ডিজিজ বেরিয়ে গেছে, আমাকে তো মারতে এসেছে। ডাক্তারি করছে না, ইয়ার কি করছো এখানে বসে? আমাকে আরে রীতিমতো মারতে এসেছে। এ তো এখন আর ওইসব করতে আসে না। এখন বলে দিই যে আমার কাছে আসলে ভাই এরকম ভাবে হবে, যদি আমার কথা শুনে চলতে পারো, এবং আমি যখন চিকিৎসা করব আমার মতামতের বাইরে কোনো কিছু করা যাবে না। একমাত্র এমার্জেন্সি পিরিয়ডে লাইফ সেভিং এর যদি বিষয় থাকে, কারণ এখন আবার ওই ক্রেতা সুরক্ষা আইন ফাইন এই ডাক্তারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তো হুম, সেই জন্য একটু ভয়ও থাকে। তা আমি ভয় বলে থাকে। দিই, হ্যাঁ এমার্জেন্সি যদি কিছু হয়, আপনি ধরুন কোথাও বেড়াতে গেছেন, আমাকে তো পাচ্ছেন না, বা অনেক দূরের রুগী, আমি তো সঙ্গে সঙ্গে কিছু করতে পারছি না, তো সেই রকম যদি লাইফ সেভিং এর কিছু ব্যাপার থাকে, শুধু ওইটুকু ছাড়। তাছাড়া অন্যরকম যদি কিছু বাদনামি করে, আমি ডিরেক্ট বলে দিই আপনি আমার কাছে আসবেন না, আপনার চিকিৎসা আমি করব না, আমি বলে দিই। তাতে আপনি আমার কাছে এই শর্ত মেনে যদি করতে পারেন করবেন, না করতে পারেন আমি পথ দেখুন। হুম, ধৈর্য ধরলে ধরবেন, না ধরতে পারলে যাও। হ্যাঁ, তা আমি দেখেছি বুঝলি অমর, তা হুম, এই যে পেশেন্ট গুলোকে এই কড়া কথা বলি, তাড়িয়ে দেওয়ার কথা বলি, দেখা যায় পেশেন্টরা কিন্তু চলে যায় না, তারা কিন্তু থাকে, কথাও শোনে, তাদের উপকারও হয়। আর যেগুলো দেখি ওই ধৈর্য ধরে না, তারা নিজে থেকেই কেটে পড়ে, সেসব কথা তো আর জানা যায় না, তাদের কি পরিণতি হলো হুম। সবসময় তো জানা যায় না। ঠিক আছে। স্যার তো বলে তাড়িয়ে দিয়ে ধরতে বলে, তাড়িয়ে দিয়ে ধরতে বলে, তাড়িয়ে দেওয়া আগে, যে নিয়ম মানবে না তাকে তাড়িয়ে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, আর যেগুলো তাড়ানো হয় তারা চলে যায় না, এটাও দেখলাম, দেখছি তো, এটাই যায় দেখছি। আবার ফিরেও আসে, ফিরেও আসে। স্যার স্যার একটা আমাদের কোশ্চেন আচ্ছা, আরো কিছু স্যারের কাছে যাও, আর কোনো হ্যাঁ স্যার। স্যার, বলবো কি? কোশ্চেনটা একটু পরে হলে ভালো হয়, আরো কিছু স্যার আছে, তাদের কিছু মতামত নিতে চাইছি। এই দেখো, হামিউদ্দিন স্যার আছে, জাহাঙ্গীর স্যার আছে, দেখো, দেখলে তারা যদি আমি কিছু। এস এম জাহাঙ্গীর স্যারের কাছে যেতে চাইছি। স্যার আছেন আপনি? আপনি যদি কিছু অ্যাড করেন এই ব্যাপারে। ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার, আপনি মিউট হয়ে আছেন। স্যার, ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার, তিনি মনে হয় স্যার, শুনতে পাচ্ছেন না। স্যার আমি কিছু অ্যাড করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, অ্যাড হ্যাঁ করা হ্যাঁ যাবে। স্যার, করুন স্যার। অ্যাড ডক্টর করার সৈকত কাছে। আচ্ছা, চক্রবর্তী, বলছি অ্যাড স্যার করুন। আমার একটা পেশেন্টের ক্ষেত্রে আমি একটা ভুল করে ফেলেছি। একটা মার্শালের পেশেন্ট ছিল, তা ওর মেনলি ওর ওই পাছায় কুচকিতে বিভিন্ন জনের ঘা ঘা ছিল। ঠিক আছে, ঘাম ফাম এইগুলো দেখে মুখে লালা পড়া মার্শাল 200 দুটো পুড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে মোটামুটি মাসখানেক ভালো ছিল। তারপরে তার আবার মাসখানেক পর আবার একটু একটু করে ইরাপশন বেরোচ্ছে বলে তাকে আমি আবার রিপিট করি। তো তখন বলছে তার ওই মুখের যে লালা পোড়াটা বন্ধ হয়ে গেছিল একদম, সেটা আবার নতুন করে পড়তে শুরু করেছে। হুম, তো আপাতত ফাইটাম চালাচ্ছি, কিন্তু মনে হচ্ছে মার্শালটা দুবার রিপিট না করলেই ভালো হতো। এই জিনিসগুলো আগে তাও তো বুঝতাম না, এখন আপনাদের এই ক্লাসটা করে বুঝতে পারছি। মানে এক মাস পরে রিপিট করেছি মার্শাল 200, তাতে করে দেখাচ্ছে তার লালা টালা গুলো, লালা পোড়াটা খুব ছিল ঘুমের মধ্যে, সেটা বলছে আবার ফিরে এসছে লালা পোড়া।